প্রিয় সুধী, সনাধিতি অন্তর্জাল আড্ডা পর্ব 21। আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকেই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আমাদের সাথে আজকে খুবই গুণী কিছু শিল্পী এবং সাহিত্যিক আছে, তো আমরা তাদের সাথে কিছু সময় কাটাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা সাথে যুক্ত হয়েছেন এবং হবেন, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসি আমাদের নিয়ম অনুযায়ী, অন্যথায় সকলকেই আপনারা চেনেন, খুবই পরিচিত মুখ। প্রথমে আমার ডান পাশে আছে একজন বরেণ্য আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাশার ভাই, এবং এরপরে আরেকজন আছেন সাহিত্যিক, তিনিও বহুগুণের অধিকারী, সাহিত্যিক এবং প্রকাশক আমরা সমষ্টিগতভাবে বললাম, নাহিদা আশরাফি আপা। এবং আমার নিচেই আছে আরেকজন খুবই গুণী এবং বরেণ্য আবৃত্তি শিল্পী মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ ভাই। এবং তারপরে আরেকজন আছে শেষে ওপার বাংলা থেকে আরেকজন গুণী এবং বরেণ্য আবৃত্তি শিল্পী পশ্চিম বাংলা থেকে অমিতাভ কাঞ্জিলাল। তো আমরা প্রথমেই এক একজনের কাছে যাচ্ছি এবং কুশল বিনিময়ের জন্য। প্রথমে আমরা যাচ্ছি বাশার ভাইয়ের কাছে। বাশার ভাই, আজকের এই আয়োজনে আপনার কুশল বিনিময় করুন। আমার এই আয়োজনটি, এই সংগঠনের এই আয়োজনটি আমি অনলাইনে বেশ কয়েকবার দেখেছি। অনেক গুণীজনেরা এখানে আবৃত্তি করেছেন। আমারও সৌভাগ্য হলো এখানে আসার, সেজন্য এই সংগঠনের নেপথ্যে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার খুব ভালো লাগছে। আমার খুব প্রিয় মানুষরা এখানে আছেন। নাহিদা আপা, কথা সাহিত্যিক নাহিদা আপা আমার খুব প্রিয় মানুষ। কেউ কেউ ধারণা করেন ওনার সঙ্গে আমার প্রেম আছে, এরকম ধারণাও করেন। তো আমার আসলে খুবই প্রিয় কাছের বন্ধু, ভালো মানুষ। অমিতাভ কাঞ্জিলাল দাদা অনলাইন হবার কারণে খুব ভালো হলো যে দাদার পারফরমেন্স অনেকে শুনেছেন। আমরা যারা আবৃত্তিকে সাধনার পর্যায়ে নিয়ে গেছি, যারা চর্চা করি, সত্যিকার অর্থে জানি। আমরা তো ধরেন অনেক কথা বলি কিন্তু ভিতরটা ফাঁকা। কিন্তু সত্যিকার অর্থে যারা লেখাপড়া করেন, জানেন, যারা লেখাপড়া বলতে আমি বলছি যারা জানেন এই বিষয়ে, অনেক বেশি জানেন এবং চর্চা করেন এবং এই আবৃত্তি শিল্পকে একটি জায়গায় নিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখেন, তার একজন হচ্ছে অমিতাভ কাঞ্জিলাল। আমি তার পাশে আছি, এই ফ্রেমটি আমি মরে গেলেও হয়তো থাকবে অনলাইনে, সেটিও আমার জন্য একটি গর্বের। আর পারভেজ আছে এখানে। পারভেজ আমার অসম্ভব ভালো লাগার একজন মানুষ। পারভেজকে সরাসরি কখনো বলিনি যে তোমাকে আমি খুব পছন্দ করি। আমি সৎ মানুষদের খুব পছন্দ করি। আমি ওর মধ্যে, ওর চেহারার মধ্যে, ওর চালচলনের মধ্যে, ওর সংগঠন চর্চার মধ্যে এক ধরনের সততা দেখি। এবং মানুষকে সম্মান প্রদান করেন এবং আহ, সমালোচনা করতে কখনো শুনিনি পারভেজকে। এবং সবার সাথে হেসে কথা বলেন। এই ধরনের চরিত্রগুলো আমাদের খুব বিরল। আমি সেই জন্য পারভেজকেও খুব পছন্দ করি। তো এই মানুষগুলোর সঙ্গে আজকে আছি এবং এই সংগঠনটির বদৌলতে আছি, সেই জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা রইলো। আমরা একটা সুন্দর সময় কাটাবো, সেই প্রত্যাশাই রইলো আমাদের। ধন্যবাদ বাশার ভাই। আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের প্রিয় নাহিদা আপার কাছে। আজকের আয়োজনে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার কুশল বিনিময় করুন। ধন্যবাদ। শরণার্থীর এই প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে। অনেকটা দৌড়ে এসেছি এই কারণেই, ওই যে বললাম যে প্রিয় কিছু মানুষদেরকে দেখবো। স্পেশালি প্রথমেই বলতে চাচ্ছি আমি কাঞ্জিলাল দাদার কথা। আমাদের অমিতাভ দাদা, যিনি দাদার সাথে আমার খুব একটা পরিচয় নেই, কিন্তু তার কণ্ঠের সাথে আমি পরিচিত। আছেন পারভেজকেও আমি যতটুকু চিনি, আমাদের চেনা জানার গণ্ডিটা আসলে বাইরের জগতে খুব সীমাবদ্ধ, কিন্তু একটা নিশ্চয়ই বোধহয় কোথায় একটা অন্তরের টান রয়েই গেছে আর কি, যার জন্য আবৃত্তি শিল্পীদের সাথে বা বাচিক শিল্পীদের সাথে আমার বরাবরই খুব খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর তারপরে যার কথা বলবো মাসুম আজিজুল বাশার ভাই, ওই যে শুরুতেই বলেছিলেন, মানে আমরা হচ্ছে গিয়ে এরকম বন্ধু যে 2-4 দিন না দেখলেই আমাদের ভেতরে এক ধরনের উচাটন ভাব তৈরি হয়। হ্যাঁ, যে আমরা কেউ কাউকে দেখছি না কেন আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে। আর পুরো আয়োজনের সাথে থাকতে পেরে ভালো লাগছে। আমি খুব কনফিউজ ছিলাম আজকে থাকতে পারবো কিনা, এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত, কারণ আমার বাসার ওয়াইফাই নেটওয়ার্কটা খুব ঝামেলা করছিল।
কিন্তু আসলে মনে হয় এতগুলো ভালো মানুষ, এতগুলো কাছের মানুষের টানে ঠিক কিছুক্ষণ আগেই আমি দেখলাম কানেকশন ঠিক হয়ে গেছে। তো সম্ভবত এই ভালোবাসার টান আর কি। আর যে কথাটা বলতে চাই শুরুতে সেটা হচ্ছে আমি একেবারে বিনয়ের সাথে এবং সত্যি কথা যেটা বলছি, আমি মানে আজকে এতগুলো মানে কি বলবো, ময়ূরের মাঝে এক কাক এসে হাজির হয়েছি। এই জন্যই না না, বলছি যে যারা আছেন তারা সবচেয়ে চমৎকার কণ্ঠের অধিকারী এবং বাচিক শিল্পী। সেখানে আমি একেবারেই মানে আবৃত্তি বলতে যা বোঝায় তা না। তবে আমার কিছু কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করব, কিন্তু দয়া করে কেউ একবারও ভাববেন না যে আমি আবৃত্তি করছি, কারণ এটা একটা শিল্প। এই শিল্পটাকে এত সহজে ধারণ করা সম্ভব নয়। এটা অনেকেই ভুলটা করে থাকেন। আমি এই জন্য বিনয়ের সাথে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা আছেন তাদের দেখে তো এমনি ভয় লাগছে আমার পাঠটা ভুল হয়ে যাবে আজকে। যাই হোক, তবু সবার সাথে থাকতে পেরে আনন্দ পাচ্ছি, এটাই বড় কথা। অসংখ্য ধন্যবাদ নাহিদা আপা। আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রিয় পারভেজ ভাইয়ের কাছে। শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার কুশল বিনিময়। প্রথমে সনাধিতিকে ধন্যবাদ আমাকে আয়োজনে সম্পৃক্ত করবার জন্য। আর সবচেয়ে ভালো লাগছে যে সব প্রিয় মুখগুলো আমার সাথে আছেন। যেমন ওই যে অমিত আবদার কথা বললো, ওনার আবৃত্তি শুনে তো আমি মুগ্ধ। ওই মাসুম ভাইদের অনুষ্ঠানে উনি আবৃত্তি করেছিলেন মঞ্চে, আমার প্রথম শোনা হয় তখনই। তো খুবই ভালো লেগেছিল। এবং উনার গতকাল তো উনার ইয়ের নামটা ছিল না, আজকে যখন যুক্ত হলো আমি অনেক খুশি হয়েছি যে ওনার সামনে আমি নিজেও আবৃত্তি করতে পারবো। তারপর নাহিদা আপার লেখা তো আমার খুব পছন্দ। উনি কিন্তু উপস্থাপনাও ভালো করেন। একটা আয়োজনে উনি অনেকক্ষণ কথা বলেছিলেন, খুব সুন্দর করে কথা বলেন। ওনার একটা গল্প আমি আমার একটা প্রযোজনাতে যুক্ত করেছিলাম, তো উনি আছেন, এটাও ভালো লাগছে। আর মাসুম ভাইয়ের কথা তো আসলে আমি কৃতজ্ঞ মাসুম ভাইয়ের কাছে। মাসুম ভাই বরাবরই আমাকে এগিয়ে দিতে ওনার মানে কোনো কার্পণ্য বোধ করেন না। মানে কোনো আয়োজনে যদি আমাকে সুযোগ করে দিতে পারেন উনি মনে হয় খুশি হন আমার ক্ষেত্রে। তো ওনার ব্যাপারে আসলে অনেক কিছুই বলার আছে, হয়তো আজকের আয়োজনে না, কখনো হয়তো আবার বলা হবে। তো আবারও ধন্যবাদ আমাকে আয়োজনে যুক্ত করবার জন্য। আর যারা যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ যে তারা তাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন। ধন্যবাদ পারভেজ ভাই। আপনার কাছ থেকে ভালো ভালো পরিবেশনা শুনবো, সেটা তো রইলই। আমাদের সাথে আরেকজন যুক্ত থাকবার কথা ছিল, ফালাক ফারজানা ইসলাম। তো তিনি বললেন তার নেট সমস্যার কারণে, দেখছি তিনি মন্তব্য করেছেন। আপনি যদি আমাদেরকে শুনতে পান প্লিজ আপনি চলে আসলে খুবই ভালো লাগবে। যুক্ত হয়ে যান, আমি নিয়ে নেব। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় অমিতাভ দাদার কাছে। আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন। সনাধিতি যে আয়োজন করেছে আজকে সন্ধেবেলা, সন্ধে থেকে রাত, আমাদের ভালো কিছু কবিতার সঙ্গে, ভালো কিছু মানুষের সঙ্গে, ভালো কিছু অনুভবের সঙ্গে সময় কাটাবো, এই লোভ থেকেই যুক্ত হয়ে গেলাম। এই আকাঙ্ক্ষাটা আমরা বোধহয় প্রত্যেকেই নিজেদের অন্তরে লালন করি। এই করোনা কাল আমাদের কাছ থেকে অনেক কিছু হয়তো ছিনিয়ে নিয়েছে। অনেক প্রিয় মানুষ চলে গেছেন আমাদের ছেড়ে, অনেক প্রিয় ব্যক্তিত্ব, বটবৃক্ষের মতো যারা ছায়া বিলোচ্ছিলেন আমাদের, তারাও চলে গেছেন। গতকাল প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং দুই বাংলার মধ্যে সৌহার্দ্যের সম্পর্কের অন্যতম একজন স্তম্ভ ব্যক্তিত্ব প্রণব মুখোপাধ্যায়। তো নিঃসন্দেহে এই করোনা কাল অনেক কিছু নিয়েছে, কিন্তু দিয়েছেও অনেকটা। এই যে এই তরঙ্গের মাধ্যমে আমরা যুক্ত হয়ে গেছি এতগুলো মানুষ, একটা সেতু বন্ধন, একটা বড় সেতু বন্ধন দুই বাংলার মধ্যে আরো সুদৃঢ় হচ্ছে। আর রামায়ণের কাহিনীতে আছে ভারত থেকে লঙ্কা যে সেতু বন্ধন হয়েছিল, সেই সেতু বন্ধনে একটা কাঠবেড়ালি, সেও একটা অনন্য ভূমিকা রেখেছিল ওই পাথরের খাঁজগুলোতে মুখে বালি নিয়ে গিয়ে সেই ফাঁকগুলো ভরাট করতে। তো আমার কাছে সেই কাঠবেড়ালিটা হচ্ছে মাসুম, যে দুই বাংলার ভেতরে এই যে সেতু বন্ধনের এতদিনকার কাজটা, সেই সেতু বন্ধনের মাঝখানে সে একটা ছোট্ট কাঠবেড়ালি হলেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখে করে ওই বালিকণা নিয়ে নিয়ে গিয়ে যে ফাটলগুলো যখন তৈরি হয়, সেই ফাটলের উপর সেই বালি দিয়ে সেই ফাটলটাকে মিটিয়ে দেয়। সীতা নাকি কাঠবেড়ালির পিঠে হাত রেখে আদর করেছিলেন বলে তার পিঠে একটা ওই ডোরা একটা দাগ হয়ে গিয়েছিল।
আমি চাই মাসুম আমাদের সবার স্নেহে, সবার ভালোবাসায়, সবার কি বলবো এত এত মানুষের প্রিয় হয়ে উঠুক, যে এই উপমহাদেশে আবৃত্তি চর্চা যখনই সাংগঠনিক চর্চার কথা হবে, মাসুমের কথা যেন খুব স্পষ্ট করে সেখানে উচ্চারিত হয়। নাহিদা আপার সঙ্গে আমার আলাপ, কি বলবো, আনুষ্ঠানিক আলাপ খুবই কম সময়ের। কাঁটাবন মোড়ে মাসুমের ডাকেই যখন গেছিলাম একটা ওয়ার্কশপ করাতে ওনার কবিতা ক্যাফেতে, তখন একবার আলাপ হয়েছিল। ওনার লেখালেখির সঙ্গে আমি অবশ্য পরিচিত, বিভিন্ন অনুষ্ঠানে ওর কবিতা পরিবেশনা হতে দেখি। আমার কি বলবো, অনুজা প্রতিম পলি ওর কাব্যগ্রন্থ থেকে একদিন একটি কবিতার পুরো সন্ধ্যা নিবেদন করেছে, মন দিয়ে শুনেছি সে অনুষ্ঠান। মন্তব্য করার সাহস ছিল না, কারণ আমি ততটা কবিতা বোদ্ধা নই বললেই সম্ভবত। আর পারভেজের সঙ্গে নতুন আলাপ এইভাবে আমি শুনে আনন্দ পাচ্ছি যে মাসুমের অনুষ্ঠানেও দর্শক আসনে থেকে আমার কবিতা শুনেছে, ভালোবেসেছে। কিন্তু সম্ভবত সনাদিতি যে সুযোগটা তৈরি করে দিল আজ এই সেতু বন্ধনের, তার জন্য একটা কৃতজ্ঞতা তো ব্যক্ত করছি। সৌরভ, সুরভিত হোক আজকে সন্ধ্যা তোমার সঞ্চালনায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে বোধহয় শ্রোতা দর্শকরা অধীর আগ্রহে বসে আছে আপনাদের অসাধারণ অসাধারণ পরিবেশনা উপভোগ করবার জন্য। আমরা বোধহয় আর কালক্ষেপণ না করে পরিবেশনায় চলে যাই। আর প্রথম পরিবেশনা আমাদের মাসুম ভাই, আমাদের আজিজুল বাসার মাসুম ভাই শুরু করছেন। তো ভাই, আজকের পরিবেশনা প্রথমে কি থাকছে আপনার? আমি প্রথমেই একটি নতুন করা একটা, আমাদের আগস্ট মাস মাত্র শেষ হলো, আজকে 1 তারিখ। আগস্ট মাস ব্যাপী আমরা আমাদের এই জন্মশতবার্ষিকীতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করেই সকল অনুষ্ঠানই করেছি। এবারও যদিও মাসটি শেষ, কিন্তু তবুও রেশটা রয়ে গেছে। আমি জাতির পিতাকে উদ্দেশ্য করে আমাদের ফয়জুল আলম পাপ্পুর লেখা একটি পুঁথি, বঙ্গবন্ধু গাথা, এটি আমি খুব বেশি পড়ি নাই, একবার পড়েছি, আজকে দ্বিতীয়বার পড়ছি। নতুন একটি পুঁথি লিখেছেন, চমৎকার একটি পুঁথি, আমি সেটাই পড়ছি। আচ্ছা, চলে যাচ্ছি পরিবেশনা। সব সব মাইক গুলো একটু অফ রাখলে খুব ভালো হয়। জাতির পিতা তুমি, কদম চুমি লাখো হাজার বার, বাঙালিকে দিয়েছিলে এনে স্বাধিকার তোমার মহৎ গুণে। তোমার মহৎ গুণে বিশ্ব শুনে বজ্র কণ্ঠ বাণী, করব স্বাধীন এ দেশটাকে, বিজয় ছিনিয়ে আনি করে মুক্তিযুদ্ধ। করে মুক্তিযুদ্ধ আবাল বৃদ্ধ শহর বন্দর গ্রামে, খান সেনাদের রুখে দাঁড়ায় স্বদেশের সংগ্রামে, রেখে জীবন বাজি, রেখে জীবন বাজি কত তেজি লড়াকু বাঙালি। 9 মাসেরই যুদ্ধ গাথা, বেয়োনেট বুলেট গুলি, জয় বাংলা বলে, জয় বাংলা বলে এগিয়ে চলে শত প্রতিরোধে। আলবদর আর রাজাকারের রক্ত চক্ষু ক্রোধে, ঢেলে ঘৃণার আগুন, ঢেলে ঘৃণার আগুন জলে দ্বিগুণ মুক্তিযোদ্ধার চোখে। পাক বাহিনীর জুলুম হত্যার তাজা রক্ত মেখে শপথ করে তারা, শপথ করে তারা, ভাই আমরা বীর বাঙালি জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী জাতি সবাই এক হয়েছে, সবাই এক হয়েছে, এক রয়েছে তোমার নামে পিতা, অকুত ভয় মুক্তি সেনা বাংলাদেশের মিতা। জয় বাংলার জয়, জয় বাংলার জয় শুরু হয় নিয়াজির পতনে, ওই পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণে। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ মুক্ত দেশ আমার জন্মভূমি, সকল কিছুর মূলে ছিলে আছো আজও তুমি, মোদের সবার প্রাণে, মোদের সবার প্রাণে সবার মনে হাজার বছর শনে। লাল সবুজের বিজয় নিশান কবিতা ও গানে জানাই কৃতজ্ঞতা, জানাই কৃতজ্ঞতা আর মমতা শেখ মুজিব তোমাকে, তোমার নামে যুদ্ধ করে পেলাম বাংলা মাকে। আহা ভেবে মরি, আহা ভেবে মরি তোমায় সরি, 15ই আগস্টে শহীদ হলে জনক তুমি, ঘাতকের বুলেটে পরিবার পরিজন,
পরিবার পরিজন কত স্বজন বঙ্গমাতার আছেন, আহাজারি করে সবে বুকে বেঁধে শেল, রক্তে ভেসে গেল, রক্তে ভেসে গেল, নিথর হলো জাতির পিতার দেহ। এমন শোকের আবহ যে ভুলবো না তো কেহ মোদের কৃতজ্ঞতা, মোদের কৃতজ্ঞতা এই বারতা রইল তোমার প্রতি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর স্মৃতি বুনে নকশি কাঁথা, বুনে নকশি কাঁথা, তোমার গাথা হয় না কোনো শেষ। জন্ম শত বর্ষে শ্রদ্ধা অনন্ত অশেষ। জাতির পিতা তুমি, জাতির পিতা তুমি, জাতির পিতা তুমি। ধন্যবাদ। বাহ, চমৎকার পরিবেশনা ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বাশার ভাইয়ের চমৎকার পরিবেশনা আমরা শুনলাম। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের আরেকজন খুবই প্রিয় মানুষ, খুবই গুণী বরেণ্য আবৃত্তি শিল্পী অমিতাভ দাতার কাছে। অমিতাভ দা, আপনার প্রথম পরিবেশনা আজকের আয়োজনে কি থাকছে? আমার প্রথম পরিবেশনায় মাসুম যে জায়গায় শেষ করলো সেইখান থেকেই শুরু করব। আমি শোনাবো কবি শরৎ মুখোপাধ্যায়ের একটি কবিতা, কিন্তু এই কবিতাটি বলবার আগে একটি ছোট্ট কথা উল্লেখ করতে হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথাই যখন আসলো সেই প্রসঙ্গেই বলি, রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার যে কথামৃত বলে যে গ্রন্থ, মানে তার যে কথার উপদেশগুলো গ্রন্থিত করেছিলেন শ্রীম অর্থাৎ মহেন্দ্রলাল, তাতে একটি অসাধারণ গল্প শুনিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সেই গল্প হচ্ছে হোমা পাখির গল্প। হোমা পাখি হচ্ছে এমন পাখি যারা সব সময় মাটি কখনো স্পর্শ করে না, পাপ তাপে ভরাই মাটিতে তারা কখনো স্পর্শ করে না, তারা সর্বদা আকাশে থাকে এবং আকাশেই তারা তাদের মিলন হয়, আকাশেই তারা ডিম পাড়ে, সেই ডিম মাটির দিকে পড়তে থাকে, পড়তে পড়তে মাঝপথেই ফুটে বাচ্চা জন্মে যায় এবং সেই বাচ্চারাও পড়তে পড়তেই ওরা শিখে যায় মাটি আর তাদের স্পর্শ করতে পারে না কখনো, মাধ্যাকর্ষণের টানে তারা কখনো পতিত হয় না। যেমন বঙ্গবন্ধু, নিঃসন্দেহে সব দেশের এমন বীর নায়কেরা যাদেরকে আমাদের মতো ক্ষুদ্র মানুষদের লোভ, ঘৃণা, পাপ তাপ কোনো কিছু স্পর্শ করতে পারে না, তারা প্রাণ দিয়ে এমন অমর হয়ে থাকেন। আমি সেই হোমা পাখির ছানা শরৎ মুখোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু করি। স্বর্গে যাবে ভেবেই ওরা রওনা হয়েছিল, তখন কে বা জানতো সেটা এমন হবে দূর। মধ্যপথে প্রমাদ, এ যে শূন্য চারিদিকে, শূন্যে বসে ডিম পেড়েছে হোমা পাখির বউ। হায়, সে ডিম আটকে যায় মাধ্যাকর্ষণে, তীব্র বেগে নামতে থাকে ছিদ্র করে মেঘ, তপ্ত হয় ডিমের খোসা বায়ব ঘর্ষণে, ফটাস করে বেরিয়ে পড়ে হোমা পাখির ছানা। কখনো তার চোখ ফোটেনি, ফোটেনি তার ডানা, এইটুকুনি বুকের ভেতর, এইটুকুনি প্রাণ, ভয়ে মরে বেচারি, ভুঁয়ে কি দশা হবে তার। এপাশ ফেরে ওপাশ ফেরে শক্ত করে ঘাড়, মাটির কাছে আসতে নিচে কে যেন দিল ফু, অমনি করে ছাতার মতো পালক বোনা মন। আর কি চাই, ঊর্ধ্ব মুখে সেই যে দিল ছুট, কোথায় গেল, কি করে গেল, কেউ তা জানে না। হোমা পাখিদের মতোই বাঁচার ইঙ্গিত আমাদের রেখে যেতে হবে, যাতে ক্ষুদ্র স্বার্থ আমাদের স্পর্শ না করে। হোমা পাখির ছানা, শরৎ মুখোপাধ্যায়ের কবিতা। বাহ, চমৎকার পরিবেশনা ছিল অমিতাভ দা, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ চমৎকার চমৎকার কবিতা শুনলাম, এবার বোধহয় আমাদের একটু কবির কথা শোনা উচিত। কবির সাথে একটু কথা বলে আসি। আমাদের প্রিয় কবি, শুধু কবি নয়, কবি, ছোট গল্পকার,
কথা সাহিত্যিক বলা যেতে পারে। তো তার কাছে প্রথমে তার একটা কবিতা মানে কবি কণ্ঠে কবিতা পাঠ শুনতে চাই, এবং তারপরে আরো আলোচনা ব্যাপ্তিতে যাব। নিশ্চয়ই, ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে যেটা মাসুম আজিজুল ভাই বা বাশার ভাই বললেন, আমাদের আসলে যে জিনিসটা হয় না, কিছু কিছু জিনিস একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, যেটাকে আলাদা করে ভাবা খুব মুশকিল হয়ে যায়। তেমনি রক্তের প্রবাহে ঢুকে যাওয়া একটি নাম হচ্ছে বঙ্গবন্ধু। আমি আজকে বঙ্গবন্ধুর একটি কবিতা দিয়ে শুরু করি। আমার লেখা এই কবিতাটি দিয়ে আমি শুরু করছি, তারপরে অন্য লেখায় যদি সুযোগ পাই তখন শোনাবো। তার কাছে যাই। পাখি বলে, দাঁড়াও খানিক, ব্যস্ত কেন এত? বলি তারি, বুঝবে কি আর, কাজ যে কত শত। ফির বলল বায়না ধরে, যাবে আমার সাথে। বুঝিয়ে বলি, অনেকটা পথ পৌঁছবো সেই রাতে। ফুলের আকালে যাবার পথে ধরলো মধুর সুর, হেসে বলি, শুনবো না আজ, যাচ্ছি বহু দূর। গাল ফুলিয়ে বলল কোকিল, বলো দেখি শুনি, ভাবছো কাকি আমার চেয়েও অনেকে বেশি গুণী? বাঁক পেরিয়ে মাঠ পেরুতেই তন্নি নদীর জল, আঁচল খানায় আকাশ মেঘে করছে যে টলমল। সেও আমাকে আটকাতে চায় মদির হাসি হেসে, তাকাইনি আর ওই হাসিতে, যদি বাজাই ফেসে। আকাশটাও সামনে এসে আটকে দাঁড়ায় পথ, বাড়িয়ে দেয় নীলে রঙা এক সমুদ্র সৈকত। বলি তাদের, তোমরা কেন আটকাতে চাও পথ? তার কাছে যাই যার কাছে এই দেশের ভবিষ্যৎ। শুনে তারাও বায়না ধরে, যাব তোমার সাথে। আকাশ পাখির এমন সুরে সূর্য তারাও মাতে। কি আর করা, তাদের নিয়েই টুঙ্গি পাড়ায় ছুটি, মারিয়ে যাই, ছাড়িয়ে যাই সমস্ত ভ্রুকুটি। মায়ের খোকা দেশের নেতা, বীরাঙ্গনার বাবা, এই মাটিতে ফেরে যদি হয় হায়নাদের থাবা। জেনে রেখো এই জনতা মানবে না কো হার, জেনে রেখো এই জনতা মানবে না কো হার। তোমার নামেই বীর বাঙালি জন্মাবে বারবার, তোমার নামেই বীর বাঙালি জন্মাবে বারবার। ধন্যবাদ। বাহ, আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ চমৎকার শুনলাম। আমার মনে হলো যে চমৎকার আবৃত্তি হয়েছে। ধন্যবাদ নাহিদা আপা। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই, আজকের আয়োজনে আপনার প্রথম পরিবেশনা কি থাকবে? আমরা চলেই যাই পরিবেশনা। পারভেজ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না। মনে হচ্ছে নেটওয়ার্ক নিয়ে কিছু সমস্যা হয়েছে। না, পারভেজের মাইকটি বন্ধ, মাইকটা বন্ধ, পারভেজের মাইকটা, ও নেটও বোধহয় ও স্টিল হয়ে আছে, স্টিল হয়ে আছে, নেটে বোধহয় একটু প্রবলেম আছে। যাই হোক, আমরা পারভেজ ভাইয়ের কাছে ফিরবো, তাকে ফিরে আসলে আমরা নিয়ে নেব। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় মাসুম ভাইয়ের কাছে। মাসুম ভাই, তো এই পর্যায়ে কি শোনাচ্ছেন আমাদেরকে? আমি সালে মুজাহিদের একটি কবিতা শোনাই। আজকে পড়ছিলাম কবিতাটি, খুব ভালো লেগেছে। কবি সালে মুজাহিদ রোমান্টিক মানুষ আর কি, তো রোমান্টিক রোমান্টিক কবিতা লেখে, সেরকম একটি রোমান্টিক কবিতা পড়ছি। নাহিদা আপা তার বন্ধু, নাহিদা আপার বন্ধু সালে মুজাহিদ, সালে মুজাহিদের একটি কবিতা পড়ছি। কবিতার নাম হচ্ছে স্পন্দিত ভালোবাসা। বৃষ্টিরা যখন ক্লান্ত হলো,
তখনও তুমি ভিজে উঠলে না পুরোপুরি। আমার বাড়ি যাওয়ার তাড়া ছিল, ছাতা হাতে বেরিয়েও ছিলাম। বৃষ্টি মাথায় চমকে তাকাতেই তোমার ব্যালকনিতে আধ ভেজা, তুমি ত্রস্ত হাতে ভেজা চুল করছো বিন্যস্ত। টপ টপ করে বৃষ্টি নামছে, তোমার ভেজা চুল গড়িয়ে গড়িয়ে তোমার আঁচলের জমিন ভিজছে কি ভিজছে না বৃষ্টি ভেজা চা বাগানের মতো। তোমার বিন্যস্ত শরীর আঁচলের ঘেরে স্পন্দিত স্পর্ধায় জ্যামিতিক ভাবে প্রকাশিত। আমি প্রার্থনার ভঙ্গিতে তাকিয়ে থাকি অনর অবশ দৃষ্টি দিয়ে। চুম্বকের মতো প্রথিত আমার পা হরকে যায় আলগোছে। বসে পড়ি ঘাসের বিছানায়, শরীর চিরে রক্তবিন্দুরা ভালোবাসা হয়ে ঝরে যায়। ঘাসে, জমিনে, মাটিতে আমার মুখ ভিজে যায়, বুক ভিজে যায়। অসহায় আমি অপেক্ষায় থাকি এক বর্ষার ওপার থেকে তোমার শরীরের ঘ্রাণের আশায়। বৃষ্টিটা যখন ক্লান্ত হবে না, তখন তুমি ভিজে উঠবে পুরোপুরি। ধন্যবাদ। বাহ, চমৎকার একটা প্রেমের কবিতা শুনলাম আমরা মাসুম ভাইয়ের কাছে। আমরা বোধহয় একটু মন্তব্য চোখ বুলিয়ে আসতে পারি সকলকে সাথে নিয়ে, দেখি এই ফাঁকে আমাদের পারভেজ ভাই যুক্ত হন কিনা। প্রথমেই দেখছি এমডি নুরুজ্জামান লিখেছে, আমরা বুঝি কোথায়, এখনো আসেননি, প্রিয় আমার বুঝি মুখগুলো কোথায়? আমার দারুণ ও লাগছে। ও ও ওর আমার বুঝি বুঝিকে কোথায়, খুঁজছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত। বুঝিকে খুঁজছেন। বুঝি ফারজানা আপার কথা বলেছেন বোধহয়। শামসুল বাড়ি উৎপল লিখেছে, বাহ দারুন, আপনাকে ধন্যবাদ। উৎপল আরো লিখেছেন শুভকামনা, ধন্যবাদ। ফালাক ফারজানা লিখেছে সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। ফারজানা আপা, আপনি আজকের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন, আপনি চলে আসলে ভালো লাগবে, আমি জানি না আপনি নেট বিভ্রাটে আছেন। শামসুল বাড়ি উৎপল তিনি আরো লিখেছেন, নাইদা আপা অসাধারণ, ধন্যবাদ। এমডি নুরুজ্জামান লিখেছে, মাসুম ভাই একজন অসাধারণ মানুষ, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। নুরুজ্জামান আরো লিখেছে, মাসুম ভাই অপেক্ষায় আছি। যে অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি আমাদেরকে চমৎকার চমৎকার দুটো পরিবেশনা অলরেডি শুনিয়ে ফেলেছেন। সজীব লিখেছে, বাহ সুন্দর পরিবেশনা, খুব ভালো লাগছে, ধন্যবাদ। নুরুজ্জামান আরো লিখেছে, পুঁথির সাথে শহীদ বাঁশি বাজাচ্ছেন, আহা মাসুম ভাই আহা, ধন্যবাদ। শহীদ এরপরে হচ্ছে আমাদের শহীদ, একটু বলি, শহীদ হচ্ছে উনি বিভিন্ন পারফরমেন্সে আবৃত্তি শিল্পীদের সাথে বাঁশি বাজায়, আমার সাথেও বাজায়, নুরুজ্জামানের সঙ্গেও বাজায়। শহীদ হচ্ছে ওই মানুষটির নাম যিনি বাঁশি বাজান আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বাঁশি বাদক তো যাই হোক। সুস্মিতা ভট্টাচার্য লিখেছে, অসাধারণ, হোমো পাখির ছানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব প্রসঙ্গ অন্য মাত্রা এনে দিল। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বোধহয় পারভেজ ভাই যুক্ত হয়েছে, আমরা পারভেজ ভাইয়ের কাছে চলে যেতে পারি। পারভেজ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? কি অবস্থা? পারভেজ ভাই, আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসলে দুঃখিত যে আমার কানেকশনটা চলে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, নেট বিভ্রাট শোনা কিছুটা যাচ্ছে? থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। মনে হয়, আপনি হ্যাঁ। আপনি পরিবেশনায় চলে আসুন। কি শোনাচ্ছেন আমাদেরকে আজকের আয়োজনে? আচ্ছা, দুঃখিত আমি যে আমার কানেকশনটা চলে যাওয়ায়। তো আমি শুরু করছি যে সবাই তো বঙ্গবন্ধু দিয়েই করেছে, তো আমিও বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা পড়ছি। আহ, কবিতাটার শিরোনাম হচ্ছে একটি উপাখ্যান। লিখেছেন হচ্ছে আবৃত্তি শিল্পী মাহমুদা আক্তার। একটি দিন ইতিহাস পটে চির অমলিন, ৭ই মার্চ ১৯৭১। একটি আঙুল তর্জনী ডান হাতের উন্মোথিত নৃত্যরত বাতাস সমুদ্রে ঢেউ তুলে সে আঙুলের ইশারা
নিশানা নির্দেশনায় নিবিষ্ট লাখো নির্দিষ্ট চোখ, লাখ নয় কোটি, 7.5 কোটি। সে এক কণ্ঠস্বর, বলিষ্ঠ অসীম শক্তিধর, প্রত্যয়ী উচ্চারণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে এক করতল, আশীর্বাদ পুষ্ট, আস্থার ছায়াতল 7.5 কোটি বাঙালি। একটি ভাষণ, ইতিহাসের মাহেন্দ্রক্ষণে একজন স্বপ্নদ্রষ্টার অমোঘ উচ্চারণ, স্বতঃস্ফূর্ত সে শব্দস্রোত, বিশ্বের বিস্ময়, কালজয়ী, ইতিহাস জয়ী। একটি জীবন, সংগ্রামী, আপোষহীন, বাঙালির মুক্তি আন্দোলনে উৎসর্গীকৃত। একখানা রাত, ইতিহাসের ঘৃণ্য অধ্যায়, কলঙ্কিত কাল রাত, 25শে মার্চ 1971। একটি স্লোগান, প্রশ্বাস নিঃশ্বাসের জপমন্ত্র, জয় বাংলা। একজন নেতা, অবিসংবাদিত, 56,000 বর্গ মাইলের ঢাল, বাঙালির বঙ্গবন্ধু। একটি বাড়ি, বঙ্গভবন নয়, নয় গণভবন, সাধারণ এক বাসভবন, ধানমন্ডির 32 নম্বরে, অবাধে প্রবেশযোগ্য এক অনন্য সাধারণ দোতলা বাড়ি। দোতলার খোলা বারান্দা দেশ পরিচালনার কেন্দ্রবিন্দু। 8 পৌড়ে সংসদ ভবন, বাঙালির প্রাণের আশ্রয়। একটা দেশ, নামে বাংলা, ভাষা বাংলা, আমার সোনার বাংলা, অনিঃশেষ বাংলাদেশ। একটি নাম, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। বাহ, আরো একটি চমৎকার পরিবেশনা শুনলাম জাতির জনককে নিয়ে। অমিতাভ দাকে আমাকে চলে এসেছেন, তার ক্যামেরাটা অফ ছিল। আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রিয় অমিতাভ দাদার কাছে। দাদা, এই পর্যায়ে কি শোনাচ্ছেন? আপনার মাইকটা মিউট করা, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ দাদা, মাইকটা একটু আনমিউট। জি, ঠিক আছে, এবার বলুন। খুব এই গত সপ্তাহেই কলকাতার প্রতিষ্ঠা দিবস, কলকাতা শহরের প্রতিষ্ঠা তারিখ উদযাপিত হলো। বলা হয় যোগ চার্নক তার বজরা নিয়ে সুতানটির ঘাটে এসেছিলেন। কিন্তু ইতিহাস যদি এইভাবে লেখা হতো যে সভ্য নামিকেরা, সভ্য মানুষেরা, সাদা চামড়ার মানুষেরা যেখানে পৌঁছবেন সেখান থেকেই ভারতবর্ষ, সেখান থেকেই বাংলাদেশ, সেখান থেকেই এই উপমহাদেশের ইতিহাস লেখা হবে, তাহলে সেটা বড় বিপজ্জনক। আসলে আমাদের ইতিহাস আরো গভীর, আরো আরো অনেক গভীরে নিহিত রয়েছে। কবি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা বলি। কবিতাটির শীর্ষক শহর। কবি বিষ্ণুদে সম্পাদিত এ কালের কবিতা কাব্য সংকলনে জানুয়ারি 1963 সালে প্রকাশিত হয় কবিতাটি। কলকাতাকে নিয়েই লেখা তার কবিতা, তার অনুভব। আমার শহর নয়কো তেমন বুড়ো, অতীত কালের অস্থি, মুদ্রা, চৈত্য, বিহার কিছু পাবে না তার কোথাও মাটি খুঁড়ে। হঠাৎ কখন নদীর ধারে ব্যাপারীদের নায়ে আমার শহর নেমেছিল কাদা মাখা পায়ে। এই তো সেদিন নারকেল আর খেজুর গাছের ঝোপে, এই তো সেদিন, তবু যেন অনেক অনেক দূর। অনেক শিশির ঝরে গেছে, তাতিয়ে গেছে কত না রোদ্দুর। অনেক ধুলোয় মলিন পা তার, অনেক ধোঁয়ায় ঝাপসা দুটি চোখ। আমার শহর ভুলে গেছে তার জীবনের আদি পরম শ্লোক। তবু হঠাৎ আসে যখন পাতা ঝরার দিন, দমকা হাওয়া থেকে থেকে ছাদ ছাড়ানো গাছের মাথায় লাগে, আমার শহর খানিক বুঝি ঝিমিয়ে পড়া তন্দ্রা থেকে জাগে। চিমনি তোলা ঊর্ধ্ব মুখে আকাশ পানে চেয়ে কি ভাবে সেই জানে, ভেবে ভেবে পায় কি নিজের মানে।
পোল বেঁধেছে, কল ফেঁদেছে, বসিয়ে বাজার হাট, রাস্তা পেতে মেলেছে ঢের রং বেরঙের ঠাট। তবু যেন জংলা আদিম জলা জুড়ে আছে আজও বুকের তলা। কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা শহর। চমৎকার আর একটা পরিবেশনা শুনলাম আমাদের প্রিয় দাদার কাছে, খুবই ভালো লাগছে। আড্ডা বোধহয় জমে উঠেছে পরিবেশনায়। তো যাই হোক, আড্ডায় শুধু পরিবেশনা, কথাও থাকবে। আর কথার জন্যই আমাদের সাথে আছে কথা সাহিত্যিক নাহিদা আশরাফি। আপা, আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। আপনার সাথে একটু আলাপচারিতা করব, কারণ কবির সাথে যদি কথা না হয় তাহলে আসলে জমে না আড্ডাটা ঠিক। তো কবির কাছে প্রথমে জানতে চাওয়া যে কখন কিভাবে আর কি শুরু হলো এই সাহিত্য প্রেম, আর সাহিত্যিক হিসাবে না প্রকাশক হিসাবে কোন হিসাবে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা হচ্ছে মাছের কাছে প্রশ্ন করা যে জলে থাকতে কেমন লাগে, এরকম আর কি। এই বিষয়টা এই জন্য এমন করে বলছি, পাখির জন্য যেমন আকাশটা সবচেয়ে বেশি আনন্দের, একজন লেখকের জন্য হচ্ছে তার লেখার খাতাটা তেমনি একটা আকাশ। এই আকাশটায় থাকতেই সে বোধহয় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি ওইভাবে বলি সেক্ষেত্রে বলতে হবে যে আমি যদি মাছ হতাম তাহলে জল যেমন আমার জন্য নিরাপদ, আমার জন্য আমার ভেতরের মননের মেধার মানে এই যে পরিস্ফুটন, সেটার জন্য আসলে কাগজ কলম ছাড়া এর কোনো বিকল্প নেই। আর যার জন্যে লেখাটাকেই সবচেয়ে বেশি মানে আমার কমফোর্ট জোন বা আরামের জায়গা, স্বস্তির জায়গা বলতে পারি। কিন্তু লিখতে গিয়েই তখন মনে হয়েছে যে আসলে লেখার সাথে প্রকাশক হওয়ার আগে আমি কিন্তু একজন বেসিক্যালি সম্পাদক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। সম্পাদনার জায়গাটাতে আমি সম্পাদনা করতে ভালোবাসি, যার জন্য সম্পাদক হিসেবে নিজেকে দেখতে ভালোবাসতে গিয়েই মনে হয়েছিল যে না, বই প্রকাশের ক্ষেত্রে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে এবং কিছু সমষ্টিগত সমস্যা আমরা আসলে সবাই মিলে বোধহয় ফিল করছি। পেশাদারিত্বের জায়গার সাথে সাহিত্যের জায়গাটাকে মিলিয়ে নেওয়াটা খুব জরুরি ছিল, এবং এই দুটো জায়গার সম্মিলনটা হচ্ছিল না ঠিকঠাক মতন। আমি যে করতে পারছি এটা বলে এটা দাবি করব না, আমি শুধু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি মাত্র, যে সাহিত্য যারা করছি, আমাদের সাহিত্যটা হচ্ছে হয়ে গেছে অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। যে আমরা সারাদিন সবকিছু করে এসে তারপরে নিজের জীবন জীবিকা সবকিছু দেখে নিয়ে তারপর সাহিত্যকে দেখতে হয়। আসলে তো হওয়া উচিত ছিল অন্যরকম, যে যেমন হওয়া উচিত ছিল যে একজন লেখক বা একজন বাচিক শিল্পী বলেন, একজন শিল্পী সে যে মাধ্যমেই হোক না কেন, আমার মনে হয় তার জায়গাটা হওয়া উচিত ছিল সবার আগে, এই জায়গাটা আগে নিশ্চিত হওয়ার পরে, এবং এখান থেকে যদি পেশাদারিত্বের কোনো জায়গা বেরিয়ে আসে সেটা সবচেয়ে বেশি ভালো লাগার এবং ভালোবাসার তৈরি হয়। যেমন করে আমার কখনোই কোনোদিন কিছু হতে ইচ্ছে করেনি, আমার শুধু মনে হয়েছে বইয়ের সাথে থাকতে হবে, এবং বইয়ের সাথে থাকার জন্যই কবিতা ক্যাফে তৈরি করলাম। যে এতে একটা জিনিস হবে যে সেটা হচ্ছে আমার বইয়ের সাথে থাকা হবে, আমার সাহিত্যের সাথে থাকা হবে, আমার সৃজনশীলতার সাথে থাকা হবে। এই সবকিছু মিলিয়ে এখানে পেশাদারিত্বের একটা ব্যাপারও তৈরি হবে। এবং এখনো যদি বলি, যে প্রশ্নটা আমাকে করা হলো যে আসলে কোন মাধ্যমে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে এখনো বলবো একজন নিবেদিত সাহিত্যকর্মী হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি, এবং এখনো সেটাই ভালোবাসতে চাই। কি হতে পেরেছি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ আপা, খুব সুন্দর করে বললেন, আমাদের বোধহয় কারো বুঝতে অসুবিধা হয়নি। তো যাই হোক, পরবর্তীতে আপার কাছে আরো নতুন বিষয়ে কথা শুনবো কিংবা কবি কণ্ঠে কবিতা পাঠ শুনবো। তো তার আগে আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রিয় মাসুম ভাইয়ের কাছে।
মাসুম ভাই এবার কি নিবেদন করছেন আমাদের আজকের আয়োজনে? আমি নাহিদা আপারি একটি কবিতা শোনাবো। নাহিদা আশরাফের একটি কবিতা। সেটা কবিতার নাম হচ্ছে একটা না বলা প্রেমের গল্প। বাহ, এই লেখা তার থেকে মানে তো সোনায় সোহাগা হয়ে গেল। কবি কবির পাশে বসে তার কবিতা পড়া চমৎকার একটা ব্যাপার। চলে যাচ্ছি পরিবেশনে। হুম, হুম। আজ একটা আকাশের গল্প শোনাবো। একসময় তার সব ছিল, নীল ছিল, জল ছিল, শুভ্র মেঘ বাড়িতে পাখ পাখালি গৃহস্থ জীবন ছিল। খুব সাজতে ভালোবাসতো সে। এলোমেলো কিশোরী খোঁপায় রংধনু মালা জড়াতো, কপালে চাঁদের টিপ আঁকতো, গলায় তারার মালা পরতো। আনমনেই নিজেকে নিমগ্ন আকাশ, প্রিয় আয়নায় নিজেকে দেখে নিত রোজ। আয়না মানে তোমরা যাকে সাগর বলো। হঠাৎ হঠাৎই প্রিয় আয়নায় এক ছায়া দেখলো সে। চমকে ওঠা চাহনিতে দেখে এক তামাভ্র যুবক, এক বুক সবুজ, আর এক রাত্রির গভীরতা চোখে নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। তামাভ্র যুবক মানে তোমরা যাকে পাহাড় বলো। তারপর তারপর একটু একটু করে ভীরু চোখে চোখ রাখা, হিরণ্ময়ী হাসি বিনিময়, কথা বলা না বলার দ্বিধার সংকোচ, এসব ডিঙিয়ে পাহাড় যেদিন আকাশের হাত ছুলো, সেদিন ভোরের আলো গান গাইলো, পাখিরা সুর মেলালো, ফুলেরা পাপড়ি ছড়ালো, সোনারঙা কিশোরী আকাশের কপল ছুঁয়ে দিল লজ্জালো লাল। আর শুভ্র মেঘবালিকারা আকাশকে দেখলেই হেসে গায়ে গায়ে লুটিয়ে পড়ে। সে কি ঠাট্টা! শৈল সই, হৃদয়খানি তার দখলে, আমরা তবে কই? এমন করেই যাচ্ছিল বেশ, রোদে বুনে প্রণয় আবেশ, আনন্দে অভিমানে হাসি ও গানে ওরা খুঁজে নিয়েছিল জীবনের মানে। কিন্তু জীবন কি এমনি চলে? হিংস্রতার আভাস যখন প্রতি পলে পলে, তখন প্রণয়ে পড়ে প্রলয়ের দাবানলে। নির্মম নির্মাণ সবুজকে খুন করে অবলীলায়, হিমরঙা অট্টালিকা গিলে খায় উর্বর জীবন। পাহাড়ের শরীর কেটে একে একে গড়ে ওঠে শ্মশান সৈকত, ব্যাধিগ্রস্ত নাচঘর, মর্মক্ষত মুক্তি তরুণ, আর রক্তাক্ত রাজপুরী। নির্মম নির্মাণ মানে তোমরা যাকে সভ্যতা বলো। না, পাহাড় কোনো অভিযোগের আঙুল তোলেনি তোমাদের তথাকথিত নব্য নগরায়নের দিকে। শুধু শেষবার রক্তাক্ত হাতে আকাশকে ছুঁয়ে দিতে দিতে চিরকালীন আধারের গহ্বরে নিজেকে সমর্পণ করে। রক্ত আকাশ মানে তোমরা যাকে গোধূলি বলো। পাহাড়কে হারিয়ে আকাশ কতটা কষ্ট পেয়েছিল, বা কতটা বেদনার বিন্দু তার হৃদয়ে চুইয়ে এ সভ্যতার গায়ে পড়েছিল, তা তোমরাই ভালো জানো। বেদনা বিন্দু মানে তোমরা যাকে বৃষ্টি বলো। অভিমানী আকাশ তার সব তারা মেঘ জল নীলদের বিলিয়ে দিয়ে ভাবলেশহীন ফ্যাকাশে হৃদয়ে শুধু হাহাকার ফেরি করে। পার্থিব ধুলো হাওয়ায় উড়ে আকাশকে ঢাকে। সভ্যতার কালো নিঃশ্বাস বিষণ্ণতা উড়ায়। পুঁতি গন্ধময় মানবিক চাষ হয় বিশ্বায়নের ভাঁজে ভাঁজে। পুঁতি গন্ধময় মানবিক চাষ মানে তোমরা যাকে ভালোবাসা বলো। বাহ,
চমৎকার কবিতা, চমৎকার পরিবেশন। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল কবির পাশে বসে এই যে আবৃত্তি, এটা একটা খুবই ভালো লাগার এবং চমৎকার বিষয় ছিল, আমার কাছে খুবই ভালো আনন্দের লেগেছে। না, এটা ভয়ের, ভয়ের। অসংখ্য ভুল উচ্চারণ করেছি, শব্দ এলোমেলো করেছি, এটা ভয়ের, ভয়ের। কবির না সামনে থাকলে তারপরেও এটা হয়, না থাকলে এটা হয় না। আচ্ছা, না থাকলে এটা হয় না, না ব্যাপার না, এটা আমাদের নাহিদা আপা অনেক বড় কবিরা, সবসময় বড় মনের মানুষ হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমরা আমাদের পারভেজ ভাইকে খুবই কম শুনতে পেরেছি, একটু নেট ত্রুটির কারণে, বিভ্রাটের কারণে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি প্রিয় পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই, এই পর্যায়ে কি শোনাচ্ছেন, আপনার পরিবেশনে কি থাকছে? মাইকটা একটু আনমিউট করে আচ্ছা, নেন আমি পারভেজ শোনাবো ভাই। হচ্ছে কবি হ্যাঁ, হ্যাঁ, শামসুর রহমানের আবৃত্তির আসর। আচ্ছা, আমরা চলে যাই পরিবেশনে। হ্যাঁ, মাইকটা আনমিউট করা আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পারভেজ, শুনতে পাচ্ছি শোনা আমরা। যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি পারভেজ, আমরা শুনতে পাচ্ছি। আনমিউট করে নাও। নেট এত ডিস্টার্ব করছে। এখন বোধহয় পারভেজ ঠিক। ভাই, আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু ক্লিয়ারলি। পারভেজ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের সাথে আরেকজন প্রিয় মানুষ যুক্ত হয়েছে, ফারজানা ইসলাম আপু, কেমন আছেন? ভালো। জি, নেট বিভ্রাটে আপনি এমন আসলে একটু হচ্ছে কেন? দেরি হয়ে গেল। একটু সময়, আমি বাহির থেকে এসেই জয়েন করলাম। সবাইকে শুভেচ্ছা। খুব ভালো লাগছে প্রিয় মানুষগুলোকে দেখে, প্রিয় মুখগুলোকে দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। তবে ভালো লাগার বিষয় এটা যে আজকে আপনি অবশেষে নেট বিভ্রাটের পরেও যুক্ত হতে পারলেন। আমাদের সাথে মাসুম ভাই আছেন, সময় লাগে। আমাদের নাহিদা আপা আছেন, অমিতাভ দাদা আছেন, পারভেজ ভাই আছেন। পারভেজ ভাইয়ের কবিতা শোনার কথা, কিন্তু উনি নেট বিভ্রাটে বোধহয় ফেঁসে গেছেন। তো আপনার কাছ থেকে আমরা একটু কবিতা শুনে আসি। কার কাছে? আমার? আমি জি 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 জি, ফারজানা আপা, আপনার কাছে একটা কবিতা শুনে আসি। আমরা তো শুনলাম আম- এতক্ষণ অমিতাভ দা। আমি শুধু কবিতা নয়, আমি শুধু শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। কবিতা আজকে আমি করছি না, কারণ আমি মাত্র বাসায় ইন করেছি। ইন করেই আমি এখানে মিরপুর থেকে এসেছি, তো অনেক সময় খুব টায়ার্ড লাগছে। আচ্ছা আমি আচ্ছা শুধু সবাইকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে ইন করা। নাহিদা আপু আচ্ছা। আমার খুব পছন্দের মানুষ, মাসুম ভাই তরুণদের হাতিয়ার, অমিতাভ দাদা তো হৃদয় কাড়া একজন মানুষ, মন কাড়া, আর পারভেজ ভাই সহজ সরল একজন ভালো মানুষ, বড় ভাই। সবাই আমার খুব প্রিয় মানুষ, প্রিয় মুখ। সবাইকে শুভেচ্ছা। আমি বিদায় নিচ্ছি। শুভকামনা, শুভরাত্রি। হ্যাঁ ফারজানা আপা, তবে আপনি যদি আরো, আমাদের অনুষ্ঠানের সময়সীমা এখনো প্রায় 40 মিনিটের মতো থাকতে হবে, 1.5 ঘন্টা যেহেতু। তো আপনি যদি পারেন ফ্রেশ হয়ে 5-7 মিনিট পরে জয়েন করুন, আমরা একটু আপনাকেও শুনবো। আচ্ছা, তার আগে আমরা চলে যাচ্ছি পারভেজ ভাইয়ের কাছে, আর আপনি দেখুন আমাদের সাথে যুক্ত হতে পারেন কিনা। ওকে, ঠিক আছে, চেষ্টা করব। পারভেজ ভাই, আপনার নেট কি এবার ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক পারভেজ ভাই হয়েছে, কি শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে? হ্যালো, জি 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 জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা হ্যাঁ আমি শুনতে পরিবেশনে চলে পাচ্ছি। যাই। আচ্ছা, হ্যাঁ আমি চলে যাই। আচ্ছা, আমার পরিবেশনার শিরোনাম হচ্ছে আবৃত্তির আসর। লিখেছেন হচ্ছে শামসুর রহমান। একটু আগে ঘাস জমির শিশিরকে জীবনানন্দের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলাম এবং কথা বলছিলাম পেয়ারা গাছের পাতাগুলোর সঙ্গে। সবুজ পত্রালি বলল, তোমার কবিতা শুনতে চাই আমরা। বিব্রত আমি পাতাগুলোকে কোনো মতে নিরস্ত করে কোকিলকে ডেকে আনলাম অনুপম আবৃত্তির আসর বসানোর জন্য। কোকিলের কুহুধ্বনি দিঘির মাছগুলোকে প্রবল আলোড়িত করলো। কয়েকটি পাবদা দিঘির ধারে উঠে আসতে চাইল। এমন সময় ঘাস জমির শিশির দুপায়ে মুক্তোর মতো ছড়িয়ে
সে এলো আমার কাছে। তাকে দেখেই লতা গুল্ম, মৌমাছি, যুবতী পদ্ম, একটি কি দুটি ঘাস ফড়িং কোরাস গাওয়ার উদ্দেশ্যে চঞ্চল হয়ে ওঠে। অভিভূত আমি চেয়ে থাকি হঠাৎ অতিথির সৌন্দর্যের দিকে। এমন কাউকেই এর আগে দেখিনি। তার সৌন্দর্যে নিজেকে বিছিয়ে দিলাম। জিজ্ঞেস করি ওকে, তুমি কি দেবী নাকি অপ্সরা? কোন কি তোমার ধর্ম, গোত্রই বা কি? ফুল গাছে হাত রেখে সে বলে, ধর্ম কিংবা গোত্র আমার বিবেচনা নয়, আমি দেবী অথবা অপ্সরা কিছুই নই। তবু আমার প্রশ্ন, তবে কি কুহুকিনী তুমি, যে ভীষণ নির্জন পথে মানুষকে মতিচ্ছন্নতায় ডোবায়? না, মানবী আমি। সে বলে তার অনিন্দ কণ্ঠস্বর চরাচরে কোমল ছড়িয়ে। মধ্যরাতের স্তব্ধতায় উচ্চারণ করি, মানবী বলেই তোমাকে এমন উথাল পাথাল ভালোবাসি। এই বাক্য উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি উল্লুক মাথা তুললো গাছপালার আড়াল থেকে, ডেকে আনলো ওর গোত্রের কাউকে কাউকে উদ্ভট এক প্রেস কনফারেন্সে। আমার নতুন পাণ্ডুলিপি ওদের বিষ্ঠায় ফেলে খিস্তি খেউড়ের গুদাম অনর্গল করলো। আমি সে থেকে আড়ালে সরিয়ে তার মুখচুম্বন করলাম। আমার উৎপীড়িত পাণ্ডুলিপি উঠে এলো তার হাতে ভালোবাসা হয়ে। শিশির, রাধাচূড়া গাছের পাতা, কোকিল, দিঘির কেলিপরায়ণ মাছ, সপ্তর্ষি মণ্ডল রাতের তৃতীয় প্রহরে জীবন এবং প্রেমের আবৃত্তির আসরের আয়োজন করলো সেই সুন্দরীতমা এবং আমার উদ্দেশ্যে। আমি ওদের মনোভঙ্গিতে মুগ্ধতার ডালপালা দেখে প্রত্যেকের জন্য সাজালাম নৈবেদ্য। ধন্যবাদ সবাইকে। চমৎকার আবৃত্তি শুনলাম পারভেজ ভাই, ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য। আমরা বোধহয় একটু মন্তব্যগুলো চোখ বুলিয়ে আসি, তারপরে আমরা অমিতাভ দাদার কাছে যাব। বাশার ভাই সঙ্গে ছিলেন, কোনো কারণে হয়তো বেরিয়ে গেছেন। বাশার ভাই আশা করছি আবার যুক্ত হবেন। আমরা একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি, কারণ শ্রোতা দর্শকরা এত আনন্দের সাথে দেখছেন এবং মন্তব্য করছেন, এটা আমাদের জন্য পরম পাওয়া। শ্রোতা দর্শকদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। সুস্মিতা ভট্টাচার্য লিখেছে চমৎকার কবিতা, ধন্যবাদ। যে আলম লিখেছে ভালো লাগছে খুব। যে আলম আরো লিখেছে মাসুম ভাইয়ের আবৃত্তি ভালো লাগলো, আরো শুনতে চাই। হ্যাঁ, আরো শুনিয়েছেন এবং আরো শোনাবেন আশা করছি। তিনি বোধহয় কোনো কারণে বেরিয়ে গেছেন। এরপরে সবুজ শামীম আহসান, আমার শিক্ষক, তিনি লিখেছেন সকল অতিথিকে শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ স্যার আপনাকে। সুস্মিতা ভট্টাচার্য আরো লিখেছে খুব সুন্দর, শ্রদ্ধা নিবেদন জাতির জনক নিয়ে, ধন্যবাদ। সুস্মিতা আরো লিখেছেন বাহ চমৎকার, প্রেমেন্দ্র মিত্রের শহর, ধন্যবাদ আপনাকে। সুশান্ত দেবনাথ লিখেছে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। এরপরে আবার সুশান্ত দেবনাথ লিখছেন বাহ সৌন্দর্য একরাশ মুগ্ধতা, ধন্যবাদ। আমরা মন্তব্য আরো চোখ বোলাবো একটু পরে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় দাদা অমিতাভ দাদার কবিতায়। দাদা কি শোনাচ্ছেন এ পর্যায়ে আমাদেরকে? মাইকটা আনমিউট করে নেন। আমি আসলে চেষ্টা করি বরাবর অনুষ্ঠানে কবিতা যাতে পুনরাবৃত্তি না হয়ে যায়, প্রতি অনুষ্ঠানেই নতুন যাতে কবিতা শোনানো যায়। এবং সনাধিতির আমন্ত্রণ পাওয়ার পরেও একটু খুঁজতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, কিন্তু চেষ্টা করছি নতুন একটি কবিতা শোনানোর। নবনীতা দেব সেন, খুব সাম্প্রতিক কালে মারা গেলেন তিনি, অমর্ত্য সেনের প্রথম স্ত্রী নবনীতা দেব সেনের একটি কবিতা মাৎসর্য সঙ্গীত পড়ছি। কবি মশাই, কি যন্ত্রণা! সামনে যখন আপনি থাকেন, কি আর বলবো, বলতে গেলেও যার পর নাই লজ্জা করে। মার্কিনী সেই পাগলা কবির বুকের ভিতর যেমন হতো রবি মশাই থাকলে ঘরে, ঠিক অবিকল তেমনি আমার বুকের মধ্যে ঝাপুর ঝুপুর কেলেঙ্কারি। ঠিক মনে হয় কাঁধের ওপর হাড় পাথরের মস্ত মুগুর, বিষম ভারী, এবং গাময় কি দীর্ঘ লোম, কোমর থেকে পশুর চামড়া ডুমুর পাতার বদলি ঝোলে। 10 আঙুলের 10খানা নখ ভর্তি কেবল রক্ত, মাটি, নোংরা, ধুলো, আজানু পাক,
যতক্ষণ না পালিয়ে বাঁচি স্বস্তি উধাও, বিষম জ্বালা। আপনি হঠাৎ সামনে পড়লে ঠিক মনে হয় এই আজীবন গুহায় ছিলুম। হামাগুড়ি, দুই হাতে হাড় চুষেছি এবং কষবে লাল রক্ত লালা। সেই ভাবেতেই পৌঁছে গেলুম কোথায় না ঠিক তাজমহলের মাঝ মহলে, কিংবা ধরুন দিলওয়ারার মন্দিরটার গর্ভগৃহে। কবি মশাই, আপনি যেন মর্মর ফুল, সহস্র দল, মার্বেলে ঠিক আপনি ফোটা শ্বেত কমলের মতন নরম। কি সাবলীল, পাথর কুঁদে মর্মরে ফুল ফুটিয়ে তোলা নৈসর্গিক ক্লেশহীনতায়। সহজ তো নয়, সহজ তো নন আপনি মশাই। শক্ত অমন সহজ হওয়া। আপনি যখন সামনে আসেন ঠিক মনে হয় এই পৃথিবী পৃথিবী নয়, বন জঙ্গল, অন্য গ্রহ। এই আমি, আর এই আমি নই, বন মানুষই। উদম, লোমশ, উকুন ভরা, হিংস্র এবং দাঁত মাজি না। আপনি থাকেন রেশমি হাসির সূক্ষ্ম জালের অন্তরালে, দূর বিদেশি, গ্রহান্তরে যোজন যোজন দূরে থেকে, তাই তাকিয়ে থাকা নির্নিমেষে, নয়ন ভরে জংলি চারার যেমন সন্ধ্যা তারার দিকে ধন্য হাসি, এমনি আপনি সভ্য ভব্য। হায় রে পাঠক, কি ভবিতব্য! বাক্য বলবে সাধ্য কি তার, শূন্য কলস বাদ্য বিচার, তুচ্ছ পাঠক আত্মহারা, উদ্যত সম্ভ্রমেই সারা। দিনাতি দিন, মাফ করবেন কবি মশাই, অভয় দেন তো বকুনি দেই। কাজ কি এমন সুসভ্যতায়, অমানুষিক ও ভদ্রতায়, যার তেজে নিষ্প্রদীপ কালো, স্বার্থবিহীন নেহাত ভালো, ঘাস নিরামিষ ভালোবাসাও। কবি মশাই, এবার একটু অসভ্য হন, এবার একটু অসহ্য হন, এবার একটু একটু মনুষ্য হন। আর কতদিন ঘিয়ের প্রদীপ উদ্ভাসিত ননির মতন পাথর পুষ্প পরাগবিহীন, অপাপ বিদ্ধ পরম শুদ্ধ বীজাণুহীন? আর কতকাল শুভ্র রুমাল নাকে মুখে ব্যান্ডেজের আড়াল, জৈন মুনি? তার চেয়ে হন তাম্র বরণ, এবার বরং বাঘ ছালটা আপনি পরুন, এই মুগুরটি আপনি ধরুন। কবি মশাই, এবার একটু গুহায় টুহায় ঢুকলে হয় না? একটু একটু অসভ্যতায় খুব কি ক্ষতি সংস্কৃতির? একটু না হয় নষ্ট সময়, শব্দবিহীন অসৌজন্য, অরণ্যানীর অন্ধকারে কাটতো অপার, কাটতো বন্য। কবি মশাই, তাকিয়ে দেখুন, নেহাত তুচ্ছ তৃণের গুচ্ছ অধীন পাঠক, ইহার জন্য। নবনীতা দেবসেন, মাৎসার্য। ধন্যবাদ। চমৎকার, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। যদিও আমি সবার পরিবেশনা ব্যাক স্টেজে বসে খুবই খুবই উপভোগ করছি, আর শ্রোতা দর্শক যারা দেখছেন আশা করছি তারাও উপভোগ করছেন, মন্তব্য করছেন। ধন্যবাদ অমিতাভ দাদা। আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রিয় কথা সাহিত্যিক নাহিদা আপার কাছে। নাহিদা আপা, আপনার বই নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনার এ পর্যন্ত কয়টা কবিতার বই, গল্পের বই, বা আপনার সর্বমোট কয়টা বই আছে, আমরা একটু নিজেরাও জানলাম বা যতদূর জানি আরো শ্রোতা দর্শকদেরকেও জানাতে চাই। এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। নাহিদা আপা, কি আমাকে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে ওখানে নেটওয়ার্কের সমস্যা চলছে। নাহিদা আপা শুনতে পাচ্ছেন আমাকে? বোধহয় একটু নেট বিভ্রাট হচ্ছে। আজকে কি সমস্যা হলো বুঝলাম না, নেটে খুব জ্বালাতন করছে। আসলে এরকমই হয়, অনলাইন বা নেটওয়ার্কে কিছু ত্রুটি থেকেই যায়, যে একদম মানে আমরা মঞ্চে বা সামনাসামনি যে আড্ডার মজা, তবে হ্যাঁ পরিপূরক হিসেবে আমরা কাজ চালাতে পারি। নাহিদা আপা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমি যে প্রশ্নটা করেছি শুনেছেন নাকি পুনরাবৃত্তি করব? আমি আসলে প্রশ্ন শুনতে পাইনি। আচ্ছা, আমি বলছি,
আমরা বলছিলাম যে আমাদের আজকে আপনার বই নিয়ে একটু কথা বলতে চাই, যে কয়টা কবিতার বই বা ছোট গল্পের বই বা আপনার সর্বমোট কটা বই এখন পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে, আমরা নিজেদের জানার জন্য এবং শ্রোতা দর্শকদের জানাবার জন্য এ বিষয়ে একটু আলোকপাত করুন। আচ্ছা, এই বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে আমার বইয়ের সংখ্যা, কবিতার বই আছে 4টি, আর গল্পের বই আছে 2টি, এবং সম্পাদিত গ্রন্থ আছে 3টি। এই হচ্ছে মোটামুটি আমার ইয়ে। আর যেটা সবচেয়ে বড়, যেটা হচ্ছে কবিতার বই এই মুহূর্তে বাজারে 3টি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রেম নিয়ে পাখিরা যা ভাবে, আর এবারে বাইলিঙ্গুয়াল যে কবিতার বইটা বেরিয়েছে, দ্বিভাষিক কবিতার বই টেনেটস অফ স্যাডনেস বা বিরহ সূত্র, এটা পাওয়া যাচ্ছে। আর হচ্ছে পাওয়া যাচ্ছে দীপাঞ্জলি। এই 3টি বই বাজারে পাওয়া যাচ্ছে, আর একটি বই আসলে প্রিন্ট আউট এই মুহূর্তে। আর দ্বিতীয় গল্পের বই যেটা হচ্ছে, প্রথম গল্পের বই মায়াবৃক্ষ, দ্বিতীয় গল্পের বই জাদুর ট্রাঙ্ক বিবর্ণ বিষাদেরা। এই হচ্ছে মোটামুটি। আর সম্পাদিত গ্রন্থ আছে মুক্তির গল্পে ওরা 11 জন নামে মুক্তিযুদ্ধের গল্প সংকলন, এবং বিজয় দিবসের গল্প নিয়ে আছে বিজয় পুরাণ। আর আমার সম্পাদিত পত্রিকার নাম জলধি। জলধি নিয়ে কাজ করছি আজকে প্রায় 5 বছর। জলধি ছোট কাগজ আমার, এটাই হচ্ছে আমার বলা যায় ধ্যান জ্ঞান আর কি। ছোট কাগজ নিয়ে কাজ করতে বরাবরই ভালোবাসি, এবং সেই আমার ছোটবেলা থেকেই আসলে ছোট কাগজ নিয়ে কাজ করছি বা কাজের সাথে সম্পৃক্ত। এই তো মোটামুটি। জি, ধন্যবাদ। আমরা বোধহয় জানতে পারলাম, আর শ্রোতা দর্শকদেরও জানাবার চেষ্টা করলাম। আর কবির যে বিষয়টা প্রথমে জানতে চেয়েছিলাম, ওটা বোধহয় অন্য প্রশ্নের ফাঁকে থেকে গেছে, সেটা হচ্ছে এই যে কবিতা প্রেম কখন কিভাবে আর কি শুরু হলো, কবিতা প্রেম বা সাহিত্য প্রীতি, শিল্প প্রীতি, যদি একটু শেয়ার করতেন ছোট করে। এটা খুব মজার ব্যাপার। আমি ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার খাতায় কবিতা লিখে দিয়ে এসেছিলাম, এবং এবং সেটা হচ্ছে 3 লাইন 4 লাইনের একটা ছোট্ট কবিতা ছিল, যেটা ক্লাস 5 এ যখন আমি বৃত্তি পরীক্ষা দিচ্ছি, আমাদের এখানে বৃত্তি পরীক্ষা চালু ছিল, তো এই বৃত্তি পরীক্ষার সময় অঙ্কের খাতায় আমি লিখে রেখে এসেছিলাম। মাঠের মধ্যে বক খেলা করছিল, বক দেখে আমার জীবনের প্রথম কবিতা রচিত হয়। সেটা আসলে কবিতা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওটাই ছিল আমার প্রথম লেখা। এবং আমি খুব আশীর্বাদ পুষ্ট বলবো যে কবিতাটা হারিয়ে যায়নি। কবিতাটা পরবর্তীতে আমাদের স্কুলের যিনি হেডমাস্টার মশাই ছিলেন, এবং পরীক্ষার ওই সময় যে পরীক্ষা পরিদর্শক ছিলেন, তারা খাতা থেকে টুকে কবিতাটা আমার বাবার কাছে তুলে দিয়েছিলেন। তো এই হচ্ছে আমার কবিতা লেখার শুরুটা বলা যেতে পারে। আর এই শুরুটা করে দিয়েছিলেন আসলে আমার বাবা। আমার বাবার যেটা ছিল সেটা হচ্ছে, আমার বাবা আমার জন্য খেলনা বলতে যেটা, যে বয়সে বাচ্চারা হাড়ি পাতিল নিয়ে খেলা করে বা পুতুল নিয়ে খেলা করে, ঠিক সেই বয়সে আমার বাবা আমার হাতে সবসময় নানা রঙের পেন্সিল তুলে দিতেন, নোটপ্যাড তুলে দিতেন, ছোট ছোট ডায়েরি তুলে দিতেন, এবং দিয়ে মজা করে বলতেন যে ধরো এটাই তোমার, কলমটাই তোমার হচ্ছে চামচ বা খুন্তি, আর খাতাটা হচ্ছে তোমার হাঁড়ি বা পাতি। তো এটার মধ্যে তুমি মানুষ যেমন রান্না করে, তুমি তেমনি তোমার মেধাটাকে এর মধ্যে ঢালো। তোমার কি লিখতে ইচ্ছে করে, তোমার কি বলতে ইচ্ছে করে, এগুলো সব এর মধ্যে লিখে রাখো। তখনও ডায়েরি বলতে কি জিনিস বোঝায় বা কেমন করে, এগুলো আমার কিছু মাথায় আসেনি বা আমি আসলে চিন্তা করিনি। আর প্রথম মানে একেবারে বলবো যে মানে প্রকাশনা যেটা আর কি, যেটা যে ক্ষেত্রে প্রথম আমার কবিতা প্রকাশ হয়, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন ইত্তেফাকে আমার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার মানে আমরা বলতে পারি যে কবি হয়ে ওঠাটা শৈশব থেকেই গোড়াপত্তনটা হয়েছে, আর যেটা কি বলে জেনেটিক ভাবেও এর একটা প্রভাব আছে, আমরা ধরে নিতেই পারি।
খুবই ভালো লাগলো আপনার কবিতা প্রেম বা সাহিত্য প্রেম কখন কিভাবে শুরু হলো এটা আমরা জানতে পেরে সমৃদ্ধ হলাম। আসলে এভাবেই বোধহয় হয় শুরুটা সবার, হঠাৎ করে যেন কোথা থেকে এক ঝাঁক পাখি এসে মাথার ভেতরে বিচরণ করা শুরু করে, আর সেই পাখিগুলোর ডাকগুলোই যেন শব্দ হয়ে প্রকাশিত হয়। ধন্যবাদ নাহিদা আপা, একদম। আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু পারভেজ ভাইকে শুনে আসি, আমাদের প্রিয় পারভেজ ভাই। পারভেজ ভাই, এ পর্যায়ে আপনি কি শোনাচ্ছেন আমাদেরকে? আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। আচ্ছা, আমি এবারে এ পড়বো পর্যায়ে কি হচ্ছে শোনাচ্ছেন? মোস্তফা সরওয়ার ফারুকীর লেখা ভাত কাক সম্পর্ক কবিতাটা। বাহ, আমরা চলে যাচ্ছি পরিবেশনে। ভাত ছিটালে কাকের অভাব হয় না। কাকেরা যতই ছড়িয়ে ছিটিয়ে বসে থাকুক না কেন, তাতে ভাতের দেখা মিলবে এমন নিশ্চয়তাও দেয়া যায় না। ছোটবেলায় দেখেছি প্রতিদিন বিকেল 4টায় পাবনা হাউসের ভাতটা ছাদে উঠলে হাজির তিনতলায় এসে দাঁড়াতো বুয়েটের কাকটা। ক্ষুদুর ছাদে থাকতো ছাত্র বন্ধু লাইব্রেরির কাকটা, ম্যানেজারের ছাদে চশমাওয়ালা কাকটা। কিন্তু আমি এও দেখেছি শুক্রবার কিংবা অন্যান্য ছুটি ছাটার দিনে সকাল 10টা থেকেই কাকেরা যার যার জায়গায় পতাকা তুলে বসে থাকলেও ভাত বিকেল 4টার আগে একবারের জন্যও ছাদে ওঠে। আমি আরো দেখেছি একটা লিফটে একটা ভাত এবং একটা কাক। আবেগ বশত ভাতটা কাকের হাত ধরে ফেললে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে জড়াজড়ি হয়। ভাতটা নেহায়েতি অসুন্দর হলে কাকেরা বিনয়ের সাথে তাকে এড়িয়ে যায়। কিন্তু আমি এও দেখেছি একটা লিফটে একটা ভাত এবং একটা কাক। কাকটা ভাতের হাত ধরে ফেললে বেশিরভাগ ক্ষেত্রেই কাকেদের কপাল ফুলে যায়, কারণ ভাতেদের হিল আজকাল অনেক চোখা। আমি আরো দেখেছি একটা ভাত এবং একটা কাক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করলে খালি রিক্সাগুলো কাকটার নাকের ডগা দিয়ে ভাতের দিকেই ছুটে যায়। এসব দেখে শুনে খোদা তাআলার কাছে আমার আবেদন এই যে পরজন্মে যেন ভাত হই, কাক হয়ে খাবার খোঁজার এই ক্লান্তিকর যাত্রায় আর নামতে পারবো না। প্রতিবার পূর্ণ ভাতেরা চলে গেলে কাকেদের পুনরায় পূর্ণ থেকে শুরু করতে হয়। এই ক্লান্তিকর যাত্রায় আর নামতে পারবো না। ভাত হয়ে শুয়ে থাকবো, কেউ এসে খেয়ে যাক। ধন্যবাদ। বাহ, ভারী পারভেজ চমৎকার ভাইয়ের আরো রচনা, একটি চমৎকার ছিল। খুব সুন্দর শুনছিলাম অ্যালেগরি। একদম জি, মুগ্ধ হয়ে। আমরা এরপরে অমিতাভ দার কাছে যাব, তার আগে বোধহয় একটু অনেকেই মন্তব্য করেছেন, একটু চোখ বুলিয়ে আসি। আমাদের সুশান্ত দেবনাথ লিখেছে, বাহ, সৌন্দর্য একরাশ একরাশ মুগ্ধতা, ধন্যবাদ। সুস্মিতা ভট্টাচার্য লিখেছে চমৎকার কবিতা, ধন্যবাদ। রত্না সেনাল লিখেছে ভালো লাগছে অমিতাভ দা, ধন্যবাদ। সুশান্ত দেবনাথ লিখেছে গুরুজি যখন বলেন তখন শুধু অবাক হয়ে শুনি, আহা, ধন্যবাদ। সুশান্ত আরো লিখেছে অসাধারণ স্যার, ধন্যবাদ। খায়রুন নাহার স্নিগ্ধা লিখেছে চমৎকার অমিতাভ দা, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। অরবিন্দু চক্রবর্তী লিখেছে খুব উপভোগ করছি, ধন্যবাদ। সুশান্ত আরো লিখেছে নাহিদা দিদির লিটিল ম্যাগাজিনের কবিতা শুনেছিলাম একবার, অসাধারণ লাগে ওনার কবিতা। তো যাই হোক, আরো মন্তব্য আছে, আমরা পড়বো। এ পর্যায়ে আমরা আবার চলে যাচ্ছি অমিতাভ দাদার কাছে আর একটা পরিবেশনার জন্য। দাদা কি শোনাচ্ছে? ওই যে একটু আগে নবনীতা দেবসেনের কবিতা শোনালাম, তার শেষ অংশে যেমন ছিল যে ওই সুললিত ভদ্রতা ছেড়ে এবার সত্যি কথা, আদিম কথা, সেগুলো বলবার সাহস করুক কবিরা। কত যুগ আগে কবি সজনীকান্ত দাস এক অসম্ভব সত্যি কথা বলে গেছেন, যে কথাগুলো আজকে বাস্তবে ঘটতে দেখছি আমরা চারপাশে। কবি সজনীকান্ত দাসের একটি কবিতা পড়ি, সোনার পাথর বাটি। এত ভঙ্গ বঙ্গ দেশ, ঘোড়া মন নাই, মনস্তত্ত্ব যায় গড়াগড়ি, মাথা নাই, মগজের বহরেতে মরি, পৌরুষ নাহিক তবু দর্প পুরুষের, বিদ্যা নাই পেটে তবু ফোয়ারা বাক্যের,
নিত্য উৎসারিত হয় হাটে মাঠে ঘাটে, যে গরু দেয় না দুধ মরি তারই চাটে। হায় রে, হায় রে, বুলির বহরে হয় খুলির বহর, মায়ের কণ্ঠেতে শোনে বচন লহর। মালার ওজনে মার অস্তিত্ব বিকল, বাক্য তত বাড়ে যত বাড়িছে শিকল। ইংরেজ, পঞ্জাবি, উড়ে, কাবুলি, গুজরাটি, কচ্ছি, মারোয়াড়ি, পার্সি আগুলিছে ঘাঁটি। খাঁটি মাটি মূলধন হয়ে এলো ফাঁক, শুনিতে উত্তম লাগে মগজের জাঁক। হায় রে, হায় রে, যে গুটি পাকিল আধা কাঁচিয়া তা যায়, ধর্ম এসে ঠেকিয়াছে গোবর নেতায়। বোমা কেঁচে হলো কালী পূজার আতস, জেলে গিয়ে বিদ্রোহীর লাগিয়াছে 10। পূজার মণ্ডপ হলো গাঁজার আসর, রাষ্ট্র ধর্মে খেন্তি হাবি জাগিছে বাসর। পড়িছে 10-এর পিঠে ব্যাটনের গুঁতা, হোটেলে বোতল শুকে নেতাদের ছুতা। হায় রে, হায় রে, যাহারা তুলিবে মাথা কাঁদিয়া ভাষায়, জাগিবে যাহারা তারা কাদায় লুটায়। যাহারা করিবে কাজ শিব নেত্র তারা, ফিরিছে বুকেতে লয়ে বিরহ সাহারা। মার নামে যে দাঁড়াবে সতেজ নির্ভীক, কামাতুর হয়ে দেখি ফেরে 10 দিক। যাহারা আপন পায়ে দাঁড়াবে সবলে, তাহারা মরিছে ধুকে কীটের কবলে। হায় রে, হায় রে। সজনীকান্ত দাস আজ থেকে কত বছর আগে বঙ্গদেশের এই রঙ্গভরা বঙ্গদেশের এমন অনুপম বর্ণনা রেখে গেছেন সোনার পাথরবাটি কবিতা। সৌরভ, এবার তোমার ফোনটা। চমৎকার, জি জি জি, হ্যাঁ চমৎকার ছিল। আমরা সমৃদ্ধ হচ্ছি অমিতাভ দা আপনার কবিতা এবং কথা এবং আবৃত্তিতে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর পরিবেশনা করবার জন্য। আমাদের সাথে আমাদের প্রিয় আপা আমাদের ফারজানা আপা যুক্ত হয়েছেন, তো তার কাছে অবশ্যই আবদার থাকবে যে তিনি একটি কবিতা আমাদেরকে শোনাবেন এবার, কারণ আমরা তাকে অনেকক্ষণ মিস করেছি, সেই প্রথম থেকেই তার শূন্যতা অনুভব করছিলাম। ফারজানা আপা। পরে 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 আমি একটু পরে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা সমস্যা নেই। তাহলে পারভেজ ভাইয়ের কাছ থেকে আরেকটা শুনে আসি। পারভেজ ভাইকে অবশ্য মাঝে প্রথম দিকে একটু মিস করেছি, কারণ তিনি নেট বিভ্রাটে পড়েছিলেন। পারভেজ ভাই কি শোনাচ্ছেন আমাদেরকে এবার? পারভেজ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, শোনা যাচ্ছে, আপনি বলুন কি শোনাচ্ছেন এই পর্যায়ে। শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কবি আবু হাসান শাহরিয়ারের বালিকাশ্রম কাব্যগ্রন্থ থেকে 3টি স্বর্গ, ছোট ছোট 3টি স্বর্গ একসাথে কোলাজ করে শোনাচ্ছি। বিয়ের কাতানে সেজে কৃষ্ণচূড়া বসন্তকে ডাকে, যিশুকে শোনাবো আজ ক্রুশবিদ্ধ প্রেমের কবিতা। কাচের শহর ছেড়ে আজই যাব কড্ডা কৃষ্ণপুরে, পোড়া সাগরের বাঁকে অস্ত গেছে ব্রাত্যপাড়া। এখন নদীটা নেই, কে মাঝি সোনার তরি খোঁজো, তরিতে দোকান খুলে করিগণে রবীন্দ্র ভারতী। এ ছবি পশ্চাদপট, ক্লোজ শটে বালিকার মুখ, ট্র্যাক ব্যাকে চিত্রকল্প, উড়ে যাচ্ছি লং লং শটে। পালকে বুনেছি মন, ডানার বিস্তারে দেখা হবে। এগুলো আগাম স্মৃতি, কিছু প্রেম অগ্রন্থিত থাক। কই টেলিফোন বাজলো না তো? বাজবে বলেছিলে, কি আর করা, একাই যাব ধোয়ারুয়ের বিলে। বুশ পৃথিবী জুড়ে যখন বুঝি রাহাজারি, অন্ধ প্রেমের পাগল খোঁজে চর্যাপদের বাড়ি। প্রেমের রাধা ভার্সিটি যায় বিদ্যানে কিনে, সবটুকু তার পণ্য জীবন গড়াচ্ছে মার্জিনে। ছো মেরে চিল তাও নিয়ে যায়, বাকির খাতায় রাম, বাল্মীকি সেন্টারে করান আল্ট্রাসোনোগ্রাম।
ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙলো নবদ্বীপ, ভাঙলো নবদ্বীপ। প্রেমের পাগল কৃষ্ণ তখন বিশদ পরাণ খুলে রাধার সঙ্গে ভাব জমালো রমনা বট মূলে। ছায়া নটের মঞ্চ ভুলে প্রেমের বামাচারী পঙ্খিরাজ রিক্সা নিয়ে নগর দিল পারি। আগুন যদি প্রেমের তাতে মন যদি হয় খাক, সব নগরী রাধা নগর সব মাসি বৈশাখ। আগুন যদি প্রেমের তাতে মন যদি হয় চুর, ট্রয় পুড়ে যায় পুরুক আছে রুদ্র পলাশপুর। আগুন যদি প্রেমের তাতে মন যদি হয় চিতা, বোকার স্বর্গে প্রাসাদ গড়েন প্রজ্ঞা পারমিতা। আগুন যদি প্রেমের তাতে মন যদি খান খান, ধোয়ারুয়ের বিলে ফলাই বিষ কাটালির ধান। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আরেক পাগল শিব, মরার খুলি ফুঁড়ে বেরোয় প্রেমের চিরঞ্জীব। আহা প্রেমের চিরঞ্জীব। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। চমৎকার ছিল, চমৎকার কোলাজ উপভোগ করলাম আমরা পারভেজ ভাইয়ের কাছ থেকে। আমরা এখন আছি 1 ঘন্টা 16 মিনিটে, প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা বোধহয় শেষ পরিবেশনায় নাহিদা আপা ছিলেন, তাকে দেখছি না, বোধহয় নেট বিভ্রাটের কারণে তিনি বেরিয়ে গেছেন। বাসার ভাইও ছিলেন, তাকেও বেশ কিছুক্ষণ দেখছি না, 15-20 মিনিট হবে বোধহয়, তারও নেট বিভ্রাট, আমি জানি না। তো সময় তো আর বসে থাকে না, মন চায় না এই আড্ডা শেষ করি, সত্যি কথা। কিন্তু সময় হচ্ছে এমন একটা জিনিস, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এবং সে কাছিমের মতো গুটি গুটি পায়ে হাঁটে, কিন্তু কখন যে ফুরিয়ে যায় আমরা টের পাই না। এই কারণে সাইজি বোধহয় বলেছেন সময় গেলে সাধন হবে না, সময় টুকটুক করে কখন চলে যায়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ফারজানা আপাকে। আমরা পুরোটা সময় জুড়ে অনেক শূন্যতা অনুভব করেছি ফারজানা আপার। আমি একবার বলেছিও যে আজকের এই আয়োজনে ফারজানা আপা প্রচন্ড পরিশ্রম করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু পরিশ্রম করেও তিনি কাজের কারণে কিংবা নেট বিভ্রাটের কারণে থাকতে পারেননি, এটা আমি জানি, তারও খারাপ লেগেছে। না, আমি কাজের জন্যই আসলে মিরপুর গিয়েছিলাম, আমার কাজ ছিল, জরুরি কাজ ছিল, যার জন্য আমি আসতে খুব সময় লেগে দেরি গেছে। হয়েছে। যাই হোক, শুনি এখন ফালাকের লেখা শুনি একটু। হ্যাঁ, আমরা এবার চলে যাব শেষের দিকে। হলেও কিন্তু আবৃত্তি শিল্পী নই, ঠিক আছে, আপনাদের কবিরাও পারফর্ম আমি করছেন। কারো হৃদয় ছুঁতে পারি না দাদা। না, বেশ, কবিতা পাঠ চিন্তাকেই ছুঁয়ে যাবে, উন্মুক্ত, শুনি। কবিতা পাঠে নিষেধ নেই, এটা উন্মুক্ত। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় ফালাক ফারজানা আপার কাছে। তো পরিবেশনায় চলে যাচ্ছি। আমার কবিতা থেকে 2-4 লাইন শোনাতে পারি, কারণ আমি আবৃত্তি শিল্পী নই দাদা। আমি কিন্তু দাদা সব সময় বলি, আপনার সাথেও আমি সব সময় বলি যে আমি আবৃত্তি শিল্পী নই। আমি পাঠ করছি 4 লাইন, দেখি আমার নিজের লেখা থেকে। একটি ভাষণে জড়ো করে দিয়েছো বাঙালি জাতিকে। একটি ভাষণে বুঝিয়ে দিয়েছো তুমি কবি। একটি ভাষণে তুমি এনে দিয়েছো স্বাধীন পতাকা। একটি ভাষণ, এতটুকুই। ধন্যবাদ ফারজানা আপা, আপনার কিন্তু আমাদেরকে আপনি ফাঁকি দিলেন। একটা কথাই শুধু বলবো, আমাদেরকে আমি আসলে এটা পারভেজ ভাই বোধহয় করবে তো। আর এটা নাহিদা আপু ভালো করে জানে, নাহিদা আশরাফি, যে যারা লিখেন তাদের কিন্তু কবিতা মনে থাকে না। যারা লিখে ওই লেখা পর্যন্ত শেষ, তারপরে কেউ জিজ্ঞেস করলে পুরো কবিতাটা কিন্তু বলতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই সেই অবস্থা। তো যাই হোক, আমরা আবারও পৌঁছে গেছি 1 ঘন্টা 19-এ। ওই যে বললাম, সময় হাঁটতে থাকে, ধীর গতিতে হাঁটে, ওই যে প্রত্যেক সেকেন্ড দেখা যাচ্ছে, কিন্তু কখন যে ঘুরিয়ে যাচ্ছে টের পাচ্ছি না।
আড্ডা আরো জমে উঠছে। তো যাই হোক, শেষের দিকে আমরা ছোট করে আরো দুটো পরিবেশনা শুনবো আমাদের প্রিয় অমিতাভ দা এবং পারভেজ ভাইয়ের কাছে। আমরা প্রথমেই চলে যাচ্ছি অমিতাভ দার কাছে। আজকে আপনার এই আয়োজনে শেষ পারভেজ পরিবেশনা কি ভাইয়ের কাছ দাদা? থেকে। শেষ নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শোনাই। সুনীল গঙ্গোপাধ্যায় নিঃসন্দেহে এই উপমহাদেশের একজন অন্যতম জনপ্রিয় এবং কি বলবো সুপরিচিত কবি। সকলেই তার কবিতা পড়েছেন, পড়েন। আমি তার কবিতা দিয়েই শেষ করব। বাতাসে কিসের ডাক শোনো, যাবে ক্ষণিক দাঁড়াও, আগে ট্যাঁকের গিঁটটা কোষে বাঁধি। যাবে, কে বলল যাব না, একটু দিগন্তকে ওড়াই ফুঁ দিয়ে। যাবে, 3:55 ট্রেন, হাতে কিছু হকার্স মার্কেটে কেনাকাটি। যাবে, যাওয়ার জন্যই তো আসা, তবে এত ব্যস্ততা কিসে? যাবে, চেয়ে দেখো সোনা ভেঙে ধুলো হচ্ছে, ধুলোয় গড়াচ্ছে স্বাধীনতা। যাবে, যে যেখানে খুশি যাক, আমারে ভাঙা ঘরে প্রিয় অন্ধকার। যাবে, পা বাড়িয়ে বসে আছি, চীন থেকে আসুক বারুদ। যাবে, যাব কি যাব না আমি নিজে বুঝবো, তুমি কে হে ফোপর দালাল? যাবে, আজকে রেশন কার্ড দেবে, আজ অন্য সব ঝুটঝামেলা বাদ। যাবে, দুপুরে শ্মশানে যাব, রাত্রে এক বিয়ে বাড়ি, না গেলেই নয়। যাবে, কোথায় যাবে হে, এসো, রাস্তায় জোটানো গেছে 1 বোতল রাম। যাবে, জমও ফিরে গেছে দুবার খালি হাতে, তুমি নাও এক টুকরো বাতাস। যাবে, লিবিডো প্রবল, শুধু মনে হয় বাকি রয়ে গেল অর্ধরতি। যাবে, ছেলেটার উচ্চ মাধ্যমিক, এ বছর প্রশ্নই ওঠে না। যাবে, পুরুষ সাম্রাজ্য আগে ভেঙে যাক, ঘাস বন থেকে হোক সভ্যতার শুরু। যাবে, ঘা শুকোচ্ছি, কতবার যেতে গিয়ে যা যা হলো কিছুই ভুলিনি। যাবে, আমার নিজস্ব পথে যাব, তাই পাথর ও কংক্রিটের অর্ডার দিয়েছি। যাবে, গুরুমন্ত্র কানে আছে, আর সবই লাল নীল সোনালী লালসা। যাবে, মূর্খরাই কামানের খাদ্য হয়, সেনাপতি তাকে ঠান্ডা ঘরে। যাবে, নিয়তি রেখেছে বেঁধে ভালোবাসা অশ্রু রক্ত মাখা এক নিশানের নিচে। যাবে, মাতৃঋণ পিতৃঋণ ভাই বোন, আমার তো ইচ্ছে ছিল খুবই। যাবে, 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 যাবে। সুনীল গঙ্গোপাধ্যায়, বাতাসে কিসের ডাক শোনো। ধন্যবাদ, মানে চমৎকার, চমৎকার হয়েছে। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, মনে হচ্ছে যে আরো শুনি। তো যাই হোক, তবু চলে এসেছি আমরা শেষ দ্বার প্রান্তে আজকের আয়োজনের। তো আমরা শেষ পরিবেশনার জন্য চলে যাচ্ছি আমাদের প্রিয় পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই, আজকের আয়োজনে আপনার শেষ পরিবেশনা কি থাকছে? আচ্ছা, অনেকদিন তো টিএসসি যাই না, টিএসসির আড্ডা মনে পড়ছে। টিএসসি নিয়ে একটা কবিতা আছে আখতারুজ্জামান আজাদের, চা পানের ইতিবৃত্ত। যদিও চা নিয়ে টিএসসি নিয়ে কবিতাটা, তো সেটা দিয়ে আমি শেষ করছি। মুক্তার, চা দাও 1 কাপ। প্রিয় দেশবাসী, আজ এই টিএসসির খোলা চত্বরে দাঁড়িয়ে ধুমায়মান আমার লাগামহীন চা পানের ইতিবৃত্ত বর্ণনা করব। আমার হাতে চা ভর্তি এই যে কাপটি দেখছেন, এই কাপটি একটি ইতিহাস। টিএসসির টি স্টলের প্রতিটি কাপই এক একটি ইতিহাস। খানিক আগে এই কাপে চা খেয়ে গেছে
ঘামে নাওয়া এক রিক্সা শ্রমিক, সদ্য চুমু খাওয়া রেসকোর্স ফেরত এক উদ্বাহু প্রেমী। শ্রমিকের নাকের ঘাম, প্রেমিকের ঠোঁটের কাম লেগে আছে এই চায়ের কাপে। শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভ, প্রেমিকের ওষ্ঠীভূত লোভ গলে আছে এই চায়ের তাপে। হয়তো এই কাপেই চা খেতে খেতে কোনো খুনি এঁকে গেছে কোনো খুনির নকশা, কোনো মুনি আবিষ্কার করে গেছে দর্শনের নয়া নয়া ধোঁয়াশা। প্রেমবঞ্চিত কোনো কবি কারো প্রেম কেলি দেখে ফেলে গেছে দুফোঁটা চোখের জল। সদ্য অঙ্কুরোদ্গম ঘটা কোনো প্রেমিকা লাগিয়ে গেছে ঠোঁটের ছল। প্রেমিক থেকে শ্রমিক, খুনি থেকে মুনি, কবি নেতা থেকে অভিনেতা, প্রত্যেকের মুখস্থ তপ্ত থুতু লেগে আছে এই চায়ের কাপে। এই ঐতিহাসিক কাপে ঠোঁট ছুঁয়ে আমি পাই ইতিহাসের ছোঁয়া। কেতলির নলে আমি দেখি ইতিহাসের দাউ দাউ ধোঁয়া। প্রিয় ধোঁয়া উঠছে, উঠছে তো উঠছেই, চোখের জল পুড়ছে, পুড়ছে তো পুড়ছেই। প্রিয় দেশবাসী, আমি বিশ্বাস করি হাজার বছরের হাজার আয়োজন শেষে, বহু দূর হতে ব্যর্থক হাসি হেসে, চায়ের চুলোয় ধোঁয়ায় ভেসে ভেসে একদিন সাবালিকা এসে দাঁড়াবে টিএসসির এই টি স্টলে এবং বলবে, শত বরষের শতেক স্বপন চায়ের কাপে মাখাও, স্বপ্ন এবার সত্যি তোমার, চা খাও কবি, চা খাও। ধন্যবাদ। বাহ, চমৎকার আর একটা পরিবেশনা শুনলাম। পরিবেশনায়, কথায়, আড্ডায় আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এবার সকলের কাছে চলে যাব বিদায় শুভেচ্ছার জন্য। প্রথমে পারভেজ ভাইকে দিয়ে শুরু করব। আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছা বিনিময় করুন আর শ্রোতা দর্শকদের সাথে। আচ্ছা, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কবিতা শুনেছেন, আবৃত্তি শুনেছেন, আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করেছেন, অনেক ধন্যবাদ। আর আমার সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, অমিতাভ দা, তারপর সৌরভ, তারপর যদিও মাসুম ভাই নেই এখন, নাহিদা আপা নেই, ফালাক শেষ পর্যন্ত এসছে, ফারজানা শেষ পর্যন্ত এসছে, কিন্তু তার কণ্ঠে আবৃত্তি শুনতে চেয়েছিলাম, সে তো শোনায়নি, তো পাওনা রয়ে গেল। পরবর্তী কোনো আয়োজনে হয়তো তার আবৃত্তি আমরা শুনবো। তো স্বর্ণাদিতিকে আবারও ধন্যবাদ, যারা এর মানে পেছনে কাজ করছে, স্ট্রিমইয়ার্ডে যারা কাজ করছে তাদের প্রতিও কৃতজ্ঞতা। তারা অনেকক্ষণ সময় ধরে আমাদের জন্য কাজ করছে। স্বর্ণাদিতির এই আয়োজন আরো এগিয়ে যাক, আগামীতে আরো ভালো আয়োজন তারা করুক, এই শুভকামনা রইল। ধন্যবাদ পারভেজ ভাই, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি অমিতাভ দাদার কাছে। দাদা, আজকের আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা সকলের সাথে বিনিময় করুন। হ্যাঁ, একটা পরিপূর্ণ সভা দিয়ে শুরু করেছিলাম সন্ধ্যেটা, কিন্তু এই প্রযুক্তির সংকট ইতিমধ্যেই আমাদের দুজন প্রিয় মানুষকে এই আসর থেকে বাদ রেখেছে। যদিও ফালাক এসে যুক্ত হয়েছে, এটাও কম বড় পাওনা নয় আমাদের জন্য। সবটা মিলিয়ে একটা খুব ভালো সন্ধে কাটালাম। আর পারভেজের কবিতা আমার এর আগে কখনো শোনা হয়নি, শুনলাম। ভারী চমৎকার কণ্ঠস্বর এবং খুব পরিণত বোধ। আসলে আমরা যারা মননের কাজকে প্রতিনিয়ত ব্যাপকের জন্য, অর্থাৎ আরো বেশি সংখ্যক মানুষের জন্য ছড়িয়ে দিতে চাই, আমরা যারা আমাদের হৃদয় বৃত্তিকে সার্বজনীন করে তুলতে চাই, আমরা পারফর্মার থেকে শিল্পী হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম যে শর্তটা, সেটা সম্ভবত একজন ভালো মানুষ হয়ে ওঠা, যাবতীয় ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠা, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা প্রশস্ত চিত্তে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, এর সঙ্গে সম্পৃক্ত থাকা। আমার মনে হয় আমরা যদি সেই বৃহত্তর জায়গাটাকে সূচিত করতে পারি, তাহলেই এমন ধরনের অনুষ্ঠানে আমাদের পারস্পরিক মেলামেশার একটা সার্থকতা তৈরি হয়। অন্যথায় এইগুলো শুধু পারফরমেন্স হিসেবেই থেকে যায়, এটা কখনো শিল্প হয়ে ওঠে না। কারণ শিল্প তো ভেদ রেখা জানে না, শিল্প
না দেশে, না ভাষায়, না ধর্মে, না জাতিতে বিভক্ত। সুতরাং আমরা বড় অশান্ত সময় বাস করছি। সে সময়টা শুধু করোনার কারণে অশান্ত বা অস্থির এমনটা নয়। আমাদের চারপাশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনের ঘনীভূত সংকটগুলো প্রতিদিন ভীষণ পীড়া দেয়। আমাদের চারপাশে যে মানুষেরা রয়েছেন অসহায়, অবলম্বনহীন, তাদেরকে তিলে তিলে মরতে দেখি যখন, তখন মনে হয় কিসের শিল্প, কিসের সাহিত্য, কেন করছি এসব। তাই আমার মনে হয় প্রত্যেকটি আসলে যারাই শুনছেন, যারাই শোনাচ্ছেন, তারা প্রত্যেকে ভাবুন কি করছি আর কেন করছি। এই প্রশ্নের মীমাংসা নিয়ে যদি আমরা শিল্প চর্চায় মগ্ন হই, সম্ভবত নতুন নতুন রাস্তা খুলে যাবে আমাদের কাছে চর্চার, নতুন নতুন দিশা খুলে যাবে আমাদের ভাবনার। সকলে ভালো থাকুন। সোনাদিতির এমন আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছিলাম, মত বিনিময় করার সুযোগ হয়েছিল, ভালো মানুষদের সঙ্গে ভালো সময় কাটাবার সৌভাগ্য হয়েছিল। এইটাই মাথায় করে নিয়ে গেলাম আজ। ভালো থাকুন সবাই, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা, আপনার সুন্দর পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করেছে, সমৃদ্ধ করেছে। পারভেজ ভাই ছিল, বাশার ভাই ছিল। আমরা ফারজানা আপার কাছে যাব, তার আগে একটু মন্তব্য দেখে আসি, শেষের দিকে কিছু মন্তব্য। সুস্মিতা ভট্টাচার্য লিখছে, আহা দুর্দান্ত নবনীতা দেবসেনীর রচনা, অমিতাভ দার কণ্ঠে অপরূপ হয়ে উঠলো। ধন্যবাদ আপনাকে, অমিতাভ দা চমৎকার আবৃত্তি করেন। দেবলীনা দাশগুপ্ত লিখেছেন, ইউ আর দ্য বেস্ট অমিতাভ কাঞ্জিলাল। অবশ্যই সে বেস্ট তো হবেই, এত চমৎকার আবৃত্তি করেন। এমন ভাবে তুল্যমূল্য বেস্ট বেটার হয় না শিল্পের ক্ষেত্রে। আমরা সবাই পারফর্মার, সবাই শিল্পী, সবাই মনন দিয়েই চর্চা করেন এবং সেগুলোই মানে রাখেন মানুষের সামনে। সুতরাং কেউ বেস্ট হন না, আমরা সবাই চেষ্টায় আছি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টায় আছি। আসলে যারা শ্রোতা দর্শক আছে তাদের তো ভালো লাগার জায়গা আছে, যে তারা ভালো লাগার তালিকা তৈরি করে, 1 নম্বরে সে, 2 নম্বরে সে, তাদের জায়গা থেকে তারাও ঠিক আছে। ধন্যবাদ আপনাকে দেবলীনা। মিলন লিখেছে, তানজিদা কেমন আছেন? জি অবশ্যই এখনো বেঁচে আছি, কারণ আমি বলি এই জীবাণুর মৌসুমে বা মহামারীর এই মৌসুমে বেঁচে থাকাটাই একমাত্র সুসংবাদ। ধন্যবাদ আপনাকে। সুস্মিতা দেবনাথ লিখেছে, নিরাপদ দূরত্বের কথা শুনলেই করোনার কথা মনে পড়ে, খুব সুন্দর, ধন্যবাদ। সুশান্ত দেবনাথ আরো লিখেছে, সাধু সাধু স্যার, ধন্যবাদ। সুস্মিতা ভট্টাচার্য লিখছে, বাহ দারুণ, সোনার পাথর বাটি, ধন্যবাদ। মিলন লিখেছে, অমিতাভ দার খুব ভক্ত হয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। জয়ন্ত চ্যাটার্জি লিখেছে, লেট হয়ে গেল, ইচ্ছে ছিল থাকার, আমার স্যার এবং সকলকে শোনার, সকলের প্রতি আদাব, সালাম, নমস্কার, ধন্যবাদ আপনাকে। তবু আপনি যে শেষে যুক্ত হয়েছেন এটাই আমাদের পরম পাওয়া। রত্না সেনা লিখেছে, দারুণ অনুষ্ঠান, ধন্যবাদ। অনির্বাণ চক্রবর্তী চৌধুরী লিখেছে, অসাধারণ অমিতাভ দাদা, ধন্যবাদ। কুমার লিখেছে, দুরন্ত, ধন্যবাদ। মোনালিসা গোপ লিখেছে, অসাধারণ, ধন্যবাদ। তো যাই হোক, আমরা মন্তব্য যাদেরকে পড়তে পারিনি দুঃখিত, আর যাদেরকে পড়তে পেরেছি তো পেরেছি। আমরা শেষের দিকে আর দীর্ঘায়িত করব না, আমরা চলে যাচ্ছি আজকের আয়োজনের সবকিছু মিলিয়ে একটা ছোট্ট করে বিদায়ী শুভেচ্ছা বা বক্তব্যের জন্য আমাদের ফারজানা আপার কাছে। ধন্যবাদ। সোনাদিতি আজকের এই আয়োজন যে যেখান থেকে দেখছেন, প্রথমে তো দর্শক না থাকলে কিন্তু শিল্পী হয়ে ওঠা যায় না। তো সেই দর্শকদেরকে আমি অনেক আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। এবং এখানে উপস্থাপনায় সৌরভের সাথে বর্ণাদি থাকেন। আজকে আমি বর্ণাদিকে খুব মিস করছি। বর্ণাদির জন্য শুভেচ্ছা। বর্ণা আপা থাকার কথা ছিল, যে কোনো কারণে নেই, আর তারপরে আজকে চিন্তা ছিল যে আপনি থাকবেন প্রথম থেকে, যেটা সত্যি কথা। ইচ্ছে ছিল আপনাকে একটু জ্বালাতন করব, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না, সে কারণে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমি আছি এবং থাকবো সৌরভ, সেটা কোনো সমস্যা নেই। তারপর আমাদের সাথে ছিল নাহিদা আশরাফি, তারপর হচ্ছে মাসুম আজিজুল বাশার, তারপর অমিতাভ দা, তারপর পারভেজ ভাই, সকলের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা। আমি সত্যি খুব আপ্লুত। আমি সবার আবৃত্তি শুনে আমি শুনছিলাম, তখন আমাকে বারবার সৌরভ নক করছে, আপা একটু ঢুকেন, একটু ঢুকেন। আমি চেয়েছিলাম যে আমি একটু মুগ্ধ হয়ে শুনি। আমার এত ভালো লাগার মানুষগুলোর কবিতা আবৃত্তি আমি শুনতে চেয়েছিলাম। যাই হোক, অবশেষে
আসলাম। আর সনাদিতি অনেক আরো এগিয়ে যাক। সৌরভ, তুমি আরো সৌরভ ছড়িয়ে দাও। সামনের পথ আহ, চলা তোমাদের আরো মসৃণ হোক, সেই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আহ, ধন্যবাদ ফারজানা আপা। শ্রোতা দর্শক, আমরা একদম ঘড়ির কাঁটায় কাঁটায় শেষ পর্যায়ে চলে এসেছি টিক করে। তো শেষে যে কথা, আমাদের সাথে আজকে ছিল বাশার ভাই, ছিল নাহিদা আপা, ছিল অমিতাভ দা, ছিল পারভেজ ভাই, ছিল ফারজানা আপা, ছিল কম বেশি সকলেই ছিল। কেউ হয়তো নেট বিভ্রাটের কারণে একটু আকপিচ করে থেকেছে কিংবা শেষ পর্যন্ত থাকতে পারেনি, সেটা শ্রোতা দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সকলের প্রতি ভালোবাসা রইল আজকের শিল্পীদের প্রতি, এবং শ্রোতা দর্শক যারা দেখেছেন এবং মন্তব্য করেছেন, প্রাণ খুলে আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। তো এই বলে আমাদের আজকের এই যে আয়োজন সোনাদিতে অন্তর্জাল আড্ডা পর্ব 31 একদম শেষের পথে। শেষে যাবার আগে ছোট্ট একটা বার্তা, এই মহামারীর সময় এখনো কাটেনি, এখনো মহামারী চলছে। তো এই সময় যে যেখানে যে অবস্থায় থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আমাদের আজকের আয়োজন সোনাদিতে অন্তর্জাল আড্ডা পর্ব 31 এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।